Hello, ladies and gentlemen, welcome back. The electricity is down now. আমাদেরকে এখন আইপিএস এ ক্লাস নিতে হচ্ছে। আসলে আমাদের এখানে ইলেকট্রিসিটি নাই। তোমরা যুক্ত হয়ে যাও। আজকের ক্লাসটা অনেক রোমান্টিক, মর্মান্তিক এবং বেদনাবহুল এবং ইতিহাস রচিত একটি অধ্যায় সূচনা হবে। তোমাদেরকে অনেক কিছু শেখানো হবে আর কি এই ক্লাসের ভিতর। তো ক্লাসের মধ্যে সব আছে আর কি, বুঝছো? না বোঝার মতো জিনিস আছে, বোঝার মতো জিনিস আছে, সব কিছু আছে। তবে তোমাদের ভালো লাগবে সর্বশেষ ক্লাসটা। সবাই যুক্ত হয়ে যাবে। আমি আমার চশমা খুঁজে পাচ্ছি না, তোমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাও আর কি, প্লিজ, ভেরি ফাস্ট। ওকে, থ্যাংক ইউ, ফাইনালি আই গট ইট। ওকে, সবাইকে শুভ সকাল। ওকে, আদাব, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার সবাইকে। সবাই যুক্ত হয়ে যাও। আজকে কথা হবে শুধু, আজকে ক্লাসটা একদম কিছু প্রমাণ সহ কিছু ম্যাথমেটিক্যাল ক্লাস হবে আর কি। তো যারা যুক্ত আছো, যদি কোনো কারণে ব্লার হয় আমি দেখতে পাবো অবশ্য, টেনশন করার কোনো কিছু নাই। শুরু করে দিচ্ছি আর কি। ধন্যবাদ সবাই, থ্যাংক ইউ। ওকে, জাস্ট লিটল বিট। হ্যাঁ, ওকে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, প্রথমে যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে শেষ করব। ক্লাসটা খুব ভালোভাবে বুঝবে, ভালো লাগবে। একটু ক্লাসটা আজকে একটু লং হতে পারে আর কি, বুঝছো? সো ডোন্ট বি এক্সাইটেড অ্যান্ড ডোন্ট বি তোমার কিপ পেশেন্ট আর কি। আমরা কোনোভাবেই যাতে মনোযোগ না হারাই, অবশ্যই অ্যাটেনশান লুজ করা যাবে না, আমাদের অ্যাটেনশানকে অবশ্যই গ্রো আপ রাখতে হবে। তো যেটা নিয়ে কথাবার্তা বলছিলাম, দেখো শুরু করি। তোমাদেরকে আমি গত ক্লাসে একটা ব্যাপার বলছিলাম, সেটা হচ্ছে সিপি এবং সিভি নিয়ে বলছিলাম, গামা নিয়ে বলছিলাম। যে গামা একটা রেশিও, একটা অনুপাত। কার অনুপাত? মোলার গ্যাস, দুটি মোলার গ্যাস দুভাগ আছে। গ্যাসের ক্ষেত্রে দুটো মোলার আপেক্ষিক তাপ আছে, একটা হচ্ছে স্থির তাপে আর একটা স্থির আয়তন, এদের অনুপাত। আজকে তোমাদেরকে আমি আরেকটা জিনিস বলেছিলাম, যদি তোমাদের ভুল না হয়, যে বলছিলাম যে দেখো, তোমার সমষ্ণ প্রক্রিয়া, তোমার বয়েলের সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে তোমার বয়েলের সূত্র মেনে চলে, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া বয়েলের সূত্র মেনে চলে না, এটা ক্লোসিয়াসের সূত্র মেনে চলে। এবং সূত্রটা একটু ডিফারেন্ট ছিল। বয়েলের সূত্র ছিল পিভি ইকাল টু ধ্রুবক, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা ক্লোসিয়াসের সূত্র ছিল, সেখানে চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা ছিল পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু ধ্রুবক। তো তোমাদেরকে আমি একটু বলি এই সূত্রটা কিভাবে এসেছে, সেই প্রমাণটা আমি তোমাদেরকে আজকে শুরুতে করে দেব। তোমরা একটু প্রমাণটা নেওয়ার চেষ্টা করবে আর কি, সকলে প্রমাণটা নেওয়ার চেষ্টা করবা। তো শুরু করছি আমি। দেখো, প্রুভ দ্যাট, প্রমাণ করো যে পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কে। আচ্ছা, আবার বলে নিই, প্রমাণ পরীক্ষায় আসবে না, মেনে নিচ্ছি, কিন্তু প্রমাণ জানাটা ভালো, বুঝছো? প্রমাণ জানলে তোমরা অনেক কিছু ফিল করতে পারবে আর কি। তো এটা কিন্তু প্রমাণ করছি। তো আমরা আবারও তোমাদেরকে প্রমাণ করে দিচ্ছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। দেখো, গ্যাসের ক্ষেত্রে রাশি তিনটে: প্রেসার, ভলিউম, টেম্পারেচার। আমরা দুটো করে নিয়ে রিলেশন তৈরি করব, ঠিক আছে? আরেকটা ধ্রুবক রেখে আর কি। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, এবার কথাগুলো একটু ভালো করে শুনবা আর কি। তাহলে যেটা ফ্যাক্ট, আমাদের ব্যাপারটা হচ্ছে, আমরা যদি কোনো সিস্টেমে তাপ দিই তাহলে সিস্টেমের প্রেসার, ভলিউম, টেম্পারেচার চেঞ্জ হয়। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেখানে সিস্টেমের সাথে পরিবেশের তাপের আদান প্রদান হবে না, কিন্তু সিস্টেমের প্রেসার, ভলিউম, টেম্পারেচার চেঞ্জ হবে। সমষ্ণ প্রক্রিয়া এমন একটা প্রক্রিয়া যেখানে তাপমাত্রা স্থির থাকবে, বাট বাকিগুলো চেঞ্জ হবে। সময় আয়তন প্রক্রিয়ায় ভি স্থির থাকবে, বাকিগুলো চেঞ্জ হবে। সমচাপ প্রক্রিয়ায় চার্জ স্থির থাকবে, বাকিগুলো চেঞ্জ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন সম্পর্ক। অথবা এটাও যে কথা, প্রমাণ করো যে পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু ধ্রুবক, এটাও একই কথা। তো আমি এখন শুরু করছি, তোমরা একটু দেখার চেষ্টা করো। তো আমরা যেটা জানি, ফ্রম ফার্স্ট ল অফ টিডি, থার্মোডাইনামিক্সের প্রথম সূত্র থেকে আমরা যেটা জানি, আমরা জানি হচ্ছে ডি কিউ ইকাল টু ডি ইউ
প্লাস DW বহুতবার তোমাদেরকে বলছি, কিন্তু আমি বারবার বলছি, আমি কিন্তু প্রমাণ করছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তোমাদের সিলেবাসের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এই জন্য এটা নিয়ে এত কথা বলছি। তো এখান থেকে দেখো ডিকিউর ভ্যালুটা 0, কারণ বলেই দিছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেমের সাথে পরিবেশের তাপের আদান প্রদান হয় না। ডিকিউ হচ্ছে সিস্টেম কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ, তাই ডিকিউর মানটা 0 হলো। আবার এটা যদি 0 হয়, তোমরা জানো যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা চেঞ্জ হয়। তাপমাত্রা যদি চেঞ্জ হয়, অন্তঃস্থ শক্তি চেঞ্জ হয়। তাপমাত্রা চেঞ্জ হলে কতটুকু অন্তঃস্থ শক্তি চেঞ্জ হয় সেটা আমরা এই সূত্র থেকে বের করতে পারি। এটা যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য, NCVDT। যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপও চেঞ্জ হয়, তাপমাত্রাও চেঞ্জ হয়, আয়তনও চেঞ্জ হয়। ইউ নো দ্যাট ইন থার্মোডাইনামিক চেঞ্জ অফ ভলিউম ইজ কল্ড ওয়ার্ক ডান, আমরা কৃতকাজ বলি। তাহলে এটা আমরা PDV লিখতে পারি, কারণ আমরা এখানে ক্ষুদ্র কাজ নিয়ে কথা বলছি। ওই যে আয়তনের পরিবর্তন ক্ষুদ্র হলে চাপটাকে ধ্রুব রাখা যায় আর কি, যদিও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ ধ্রুব থাকে না, কিন্তু ক্ষুদ্র পরিবর্তন, তাই আমরা এটা লিখতে পারি আর কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে। এটা যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে DW = PDV লেখা যায়, আমি তো অনেক বলছিলাম। কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এটা লেখা যাবে না, PΔV লেখা যাবে না, কারণ আয়তনের পরিবর্তন অনেক বেশি হলে চাপ চেঞ্জ হয়ে যাবে, তখন আর এই সূত্র দিয়ে কাজ বের করা যাবে না, ইন্টিগ্রেশন করে কাজ বের করতে হতো। এবার তোমরা এখান থেকে একটা তথ্য আমাকে একটু হেল্প করো। আমি এখান থেকে লিখতে পারি NCVDT প্লাস PDV = 0, এটা 1 নং সমীকরণ। এগেইন আমরা একটা সূত্র জানি, তোমার হচ্ছে যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা একটা সূত্র লিখতে পারি PV = nRT, তোমরা সবাই জানো। এখন আমি যদি একটা কাজ করি, এই সমীকরণটাকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, দেখো ভালো করে দেখো, টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট বা ব্যবকলন করলে DDT, তাহলে আমরা লিখতে পারবো nRT, আমরা এটা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। তোমরা দেখতে থাকো, টেনশন নিও না। দ্বিপরমাণু সেক্ষেত্রে কি গামার মান? ইয়েস ম্যান, ইয়েস কানিস, ফাতেমা, মৌসুমি, কোনো সিস্টেমে একবার, তখন সেটা মিশ্র সিস্টেম হয়ে যাবে। ইট ইজ নট দ্য পার্ট অফ ইউর সিলেবাস, বাট ওয়েন আমি তোমাদেরকে যখন অ্যাডমিশন পড়াবো, অথবা যদি এই কোর্সের যদি তোমাকে আপ লেভেল আমি পড়াই যদি এতে, তাহলে আমি সেক্ষেত্রে তোমাদেরকে মিশ্র সিস্টেমের ক্ষেত্রে কী করে গামার মান নির্ণয় করতে হয় সেটা শেখাবো। বাট অনলি তোমাদের সিলেবাসে শুধু এক পারমাণবিক, দ্বিপারমাণবিক এবং বহু পারমাণবিক আছে, ঠিক আছে? তোমাদের সিলেবাস খুব শর্ট আর কি, বুঝছো? তো যাই হোক, এখান থেকে একটু লক্ষ্য করো। আমি যদি টি এর রেসপেক্টে ভালো করে আগে শোনো, ফিল করতে হবে, মুখস্থ করলে হবে না ভাই। আমি কথা বলছি কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে, এখানে চাপ স্থির না, আয়তন স্থির না। দেখো কখনো আমি পি স্থির রয়েছে, কখনো ভি। তোমার মনে হয় তো আর ভাই ইচ্ছা মতো না, ইচ্ছা মতো না, আগে প্রক্রিয়ার নাম দেখতে হবে। প্রক্রিয়ার নাম রুদ্ধতাপীয়, তাহলে পিও স্থির না, ভিও স্থির না, টিও স্থির না। তাহলে তোমরা ইউভি এর সূত্র জানো, পি স্থির, ভি এর ডিফারেন্সিয়েশন dV/dt। ওকে, ভি স্থির, তোমরা সবাই ইউভি এর সূত্র জানো, ভি স্থির আমরা লিখতে পারবো dP/dt। ওই যে ভি স্থির, পি কে ডিফারেন্সিয়েট, টি এর সাপেক্ষে টি স্থিরটা। এবার এখানে আসো, এন আর আমি যদি, আমরা ডিফারেন্সিয়েট করছি কিন্তু টি এর সাপেক্ষে, কিন্তু পিভি দুটোই চলক, কিন্তু টি এর সাথে পিভি এর সম্পর্ক ছিল। এন কনস্ট্যান্ট, কারণ আমি নির্দিষ্ট পরিমাণ গ্যাস নিচ্ছি, যতই সিস্টেমে তাপ দিই কখনো গ্যাসের মূল সংখ্যা চেঞ্জ হবে না, আর চেঞ্জ হবে না, গ্যাস দেবো। তাহলে এন আর কনস্ট্যান্ট, এন আর যদি বের করে নিই, তাহলে dT/dt, এটা মানে কিন্তু টি দিয়ে টিকে ডিফারেন্সিয়েট করলে আমাদের ফলাফল চলে আসবে 1। এখন তোমরা এখান থেকে আমাকে একটা তথ্য সবাই হেল্প করো, আমি অবশ্যই যেটা লিখতে পারবো। তোমরা দেখো, আমরা লিখতে পারছি পিডিভি প্লাস ভিডিপি, এটা = আমি কিন্তু যেটা তোমার লিখতে পারবো সেটা হচ্ছে nRDT। আশা করি কারো কোনো অসুবিধা হওয়ার কথা না। পি এর সাথে ডিভি গুণ, ভি এর সাথে ডিপি গুণ, আর ডিটি সবাইকে ডিটি দ্বারা মাল্টিপ্লাই করে দিছি, তাহলে দিলে আলটিমেটলি পিডিভি ভিটিভি প্লাস nRDT। তোমরা জানো ব্যবকলন এই ধর্মটা মেনে চলে আর কি, ঠিক আছে? ওয়াই ডিওয়াই ডিএক্স এর সাথে ডিএক্স মাল্টিপ্লাই করলে এটাকে আমরা ডিওয়াই হিসাবে কাউন্ট করতে পারি, যদিও এটার সীমাবদ্ধতা আছে, সব ক্ষেত্রে ব্যবহার করা যায় না আর কি, তারপরে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো আর কি। তো এখান থেকে তোমরা একটা তথ্য আমাকে একটু সহযোগিতা করো সকলে। আমি যদি ডিটি = লিখি, তাহলে ডিটি = লিখতে পারবো পিডিভি প্লাস ভিডিপি। তোমরা একটু শুনে নাও, ক্লাস আবার ভাবো না যে ভাই ঝিমানো ক্লাস, আমি ঝিমানো ক্লাস দেবো না। তোমরা আগে দেখো, ক্লাস অবশ্যই 4 মাপ ক্লাস হবে, কিন্তু প্রমাণটা ভাই শিখাই আর কি। তাহলে ডিটি = পিডিভি প্লাস ভিটিপি, এটাকে আমি ভাগ করে দেবো হচ্ছে এনআর দ্বারা। এখানে দেখো, আমি যদি এনআর দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা হয়ে গেল আমার 2 নম্বর ইকুয়েশন। তাহলে এটা ছিল 1 আর এটা ছিল 2। এবার তোমরা একটা তথ্য একটু লক্ষ্য করে দেখো, এখান থেকে আমি যেটা করব, ফ্রম 1 and 2
ইমপ্লাইজ দ্যাট আমি এই ডিটির মানটা এই সমীকরণে ইনপুট করে দেবো। ওই যে 2 এর মান 1, এটার মানে হচ্ছে 2 এর মান 1 বসাই দেবো। তাহলে যদি বসাই দিই তাহলে এখান থেকে দেখো এনসিভি ডিটির পরিবর্তে আমি পেয়ে যাচ্ছি, তোমরা দেখে বলো, ডিটির পরিবর্তে পেয়ে যাচ্ছি পিডিভি প্লাস আমি এখান থেকে পেয়ে যাচ্ছি ভিডিপি। আর তোমরা আমাকে লজ্জা দিবে না, এন তো আছেই, আর এর পরিবর্তে কিন্তু আমি একটা কথা লিখতে পারি সিপি মাইনাস সিভি। আমি গত ক্লাসেই তোমাদেরকে এটা শিখিয়েছি আর কি। এটা বড় ব্র্যাকেট, তার সাথে ধরো যেটা আছে আর কি, আমি ডিটির পরিবর্তে বসালাম, এবার থেকে গেল যোগ পিডিভি, এটা ইকাল টু 0 হয়ে গেল। ভালো করে লক্ষ্য করে দেখো, আমি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স ফেলাইছি। ফার্স্ট ল ছিল ডিকিউ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাই ডিকিউ 0। আর যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপমাত্রা চেঞ্জ হচ্ছে তাই অন্তস্থ শক্তি পরিবর্তন এনসিভিডিটি। আর যেহেতু আমি ক্ষুদ্র আয়তনের পরিবর্তন বের করছি তাই চাপ স্থির, তাই আমি লিখতে পারছি পিডিভি। এখন এটা ইকাল টু এটা লিখলাম। আবার যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে যে কোনো আদর্শ গ্যাস নিয়ে যদি আমরা ডিল করি যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে, তাহলে পিভি ইকাল টু এনআরটি লিখতে পারি। এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, আর এটা হচ্ছে প্রক্রিয়ার ক্ষেত্রে আমি প্রয়োগ করছি এই সূত্রটা। এবার দেখো পি স্থির ভি এর ডিফারেন্সিয়েশন, ভি স্থির পি এর ডিফারেন্স করে আমি এখান থেকে ডিটির মান বের করছি। ডিটির মানটা আমি এখানে ইনপুট করে দিলাম, আর এর পরিবর্তে খালি আমি সিপি মাইনাস সিভি বসাই দিছি এখান থেকে। এখন তোমরা একটু খুব মনোযোগ সহকারে দেখো, আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে দেখো এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এনসিভি পিডিভি। আবারও বলছি ভাই, তোমাদের কাছে অনুরোধ, পরীক্ষায় প্রমাণ আসবে না, কিন্তু প্রমাণটা আমি শেখানোর জন্য শেখাচ্ছি। এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে এনসিভি, এটাকে গুণ করলে চলে আসতেছে দেখো ভিডিপি। আমি সময় দিচ্ছি, এটা দিয়ে এটা গুণ করলাম, এটা দিয়ে এটা গুণ করলাম, এবার এটার সাথে কিন্তু এটা গুণ হয়ে যাবে। তাহলে প্লাস এনসিপি মাইনাস সিভি তার সাথে পিডিভি, মানে লসাগু করে দিলাম, বাংলা কথা এলসিএম করলাম। এটা এর সাথে গুণ করলে, বা মনে করো সবাইকে এনসিপি সিভি দ্বারা গুণ করলাম, তাহলে এটাকেও গুণ করলাম, এটাকেও গুণ করলাম, এবার গুণ করলে তো ফলাফল 0 হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এবার একটু লক্ষ্য করো, আবারও বলছি লসাগু করছি, লসাগুর যেটা হয়েছে হর ওটা ওই পারে মাল্টিপ্লাই করে 0 বানাই দিছি। এবার দেখো এনসিভি পিডিভি সিস্টেম মিলে যাবে সব কিছু, এনসিভি ভিডিপি প্লাস আমি এটা এন দিয়ে সিপি যদি গুণ করি তাহলে এনসিপি তার সাথে থাকে পিডিভি মাইনাস এন গুণন সিভি তার সাথে হয়ে গেল পিডিভি, এটা ইকাল টু 0। এখন দেখো এনসিভি পিডিভি আর এনসিভি পিডিভি দুইটা সেম জিনিস, একটা পজিটিভ আর একটা নেগেটিভ, সেম রাশি, তাহলে এই দুটা কেটে গেল। ফাইনালি আমাদের কাছে থেকে গেল এনসিভি ভিডিপি প্লাস এনসিপি পিডিভি, এটা ইকাল টু আমরা 0 পেয়ে গেলাম। এখন তোমরা লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমাকে একটা তথ্য বলো, এখানে এন আছে এখানেও এন আছে, তাহলে এন দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কিন্তু সব বাদ হয়ে যাবে। আমি আর একটা কাজ করব, উভয় পক্ষকে এনসিভি দ্বারা ভাগ করবে, এনসিভি, তাহলে এনসিভি দ্বারা ভাগ যদি করি তাহলে এখানে থেকে যাবে ভিডিপি। আবার এটাকে যদি ভাগ করি এন কেটে যাবে, কিন্তু এখানে চলে আসবে সিপি বাই সিভি পিডিভি। এটা বুঝাই দিচ্ছি, 1 মিনিট। কি করলাম, তোমার এনসিভি দ্বারা ভাগ করে এনসিভি দ্বারা, আবারও দেখো এটাকে যদি এনসিভি দ্বারা ভাগ করি কেটে গেল, খালি থেকে গেল ভিটিভি, কিন্তু এটাকে যদি এনসিভি দ্বারা ভাগ করি এন কেটে যাবে, কিন্তু সিপি বাই সিভি থেকে গেল পিডিভি, আর এটাকে ভাগ করলে তো 0 হয়ে যাবে আর কি। এখন তোমরা একটু লক্ষ্য করে দেখতে থাকো আর কি, সবাই ভালো করে মনোযোগ দিবা। প্রথম থেকে বলো ভিডিপি, সবাই দেখতে থাকো। ভিডিপি ভাই সিপি বাই সিভি গত ক্লাসেই শিখে আসছি, সিপি বাই সিভি মানে গামা, প্রত্যেকটা পড়ার মধ্যে কোরিলেশন আছে, আমার ইচ্ছার মতো আমি পড়াইতে পারবো না আর কি। সিপি বাই সিভি ইকাল টু গামা, পিডিভি কোনো স্যার যদি আমার 1 ক্লাস কম বেশি করে উল্টাপাল্টা করে তোমাকে সে ভালো করে বুঝাইতে পারবে না আর কি। ভিডিপি গামা পিডিভি এটা ইকাল টু 0 আমরা পেয়ে গেলাম। এখন তোমরা লেডিস অ্যান্ড জেন্টেলম্যান আমার একটা কাজ, আমি উভয় পক্ষকে পিভি দ্বারা ভাগ করব, পি আর ভি এর গুণফল দ্বারা। তাহলে এটাকে যদি পিভি দ্বারা ভাগ করি তাহলে ভিভি কেটে যাবে, নিচে থাকবে পি, এটা গামাক করতে গামাই থাকলো, পি কেটে যাবে, তাহলে থেকে গেল ভি। এটা 0 করলাম, কি দ্বারা ভাগ করলাম, পিভি দ্বারা ভাগ করে। উভয় পক্ষ ভাগ করছে, একেও পিভি দ্বারা ভাগ করছে, একেও পিভি, তাহলে ভি কেটে গেছে তাই পি ছিল, এখানে পি কেটে গেছে তাই ভি ছিল। এখন আমরা যেটা করব, সমীকরণের ডান সাইডকেও ইন্টিগ্রেশন করব, ডিপি বাই ডিভি, যেহেতু গামা কনস্ট্যান্ট তাই গামাটাকে বের করে দিয়েছি, 0টাকেও ইন্টিগ্রেট করব। সমীকরণে বামেও যা করছি ডানেও, তাও সমীকরণে সিমেট্রি নষ্ট করি নাই, সব ঠিক আছে। তোমরা সবাই জানো ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স এটা মানে হচ্ছে লন এক্স, তাহলে আমি এখান থেকে অবশ্যই যেটা লিখতে পারবো ডিপি বাই
পি এটা মানে লিখতে পারবো লন পি, এটা মানে লিখতে পারবো গামা। সরি আমি একটু মনে হয় এখানে ভুল করছি, এখানে পিপি কেটে গেলে এখানে ভুল করছি, পিপি কেটে গেলে ডিভি বাই ভি থাকে, যেখানে ডিভি ছিল তাহলে ডিভি বাই ভি থাকলো, তাহলে ডিভি বাই ভি মানে আমি ডিভি বাই ভি ওই যে ডিএক্স বাই এক্স মানে লন এক্স, তাহলে ডিপি বাই ডিপি মানে লন পি, তাহলে ডিভি বাই ডিভি মানে আমি লিখতে পারবো লন ভি। আর তোমরা সবাই জানো জিরোকে ওই ডিফারেন্সিয়েশনে উল্টা প্রক্রিয়া ইন্টিগ্রেশন, ডিডিএক্স অফ যদি কে হতো তাহলে আসতো জিরো, তাহলে এবার যদি উল্টা করি ইন্টিগ্রেট করি তাহলে ইন্টিগ্রেশন আর এটা কেটে গেলে তাহলে কে ইকাল টু এই যে ইন্টিগ্রেশন অফ জিরো মানে কে, তার মানে যদি ধ্রুবককে ডিফারেন্সিয়েট করে জিরো হয় তাহলে জিরোকে ইন্টিগ্রেট করলে উল্টা জিরোকে ইন্টিগ্রেট করলে কিন্তু ধ্রুবক পাওয়া যাবে। তাহলে এটা করলাম, এটা ইকাল টু আমরা পেয়ে গেলাম একটা কনস্ট্যান্ট, মনে করো কথার কথা আর কি কনস্ট্যান্ট। এখন এই কনস্ট্যান্টকে আমি এটাকে আমি লনের মাধ্যমে যে কোনো সংখ্যাকেই লনের মাধ্যমে প্রকাশ করা যায়, যেহেতু জিরোকে ইন্টিগ্রেট করছি তো এটাকে আমি লিখে দিলাম লন কে। তোমরা মনে হয় এখনও বুঝোনি, যেমন 10 একটা সংখ্যা, সরি 1 একটা সংখ্যা, এটাকে আমি লিখতে পারি লগ 10। তো এরকম আমি একটা জিনিসের লগ বা লনের মাধ্যমে, তোমরা এখানে আমরা লনের মাধ্যমে প্রকাশ করছি যেহেতু সব কিছু লনের মাধ্যমে আসছে, তো যে কোনো কিছুকে লগ এবং লনের মাধ্যমে প্রকাশ করা যায়। তো এই জন্য আমরা পজিটিভ ধনাত্মক সংখ্যাকে, যে কোনো ধনাত্মক সংখ্যাকে, এটা যেহেতু একটা ধনাত্মক সংখ্যা জিরোকে ইন্টিগ্রেট করছি একটা ধ্রুবক পাইছি, তো এই জন্য আমরা এটা লিখে দিলাম আর কি লনকে। এখন তোমরা এখান থেকে আমাকে একটা তথ্য সবাই বলবে, এই যে গামা, এই গামাটা যদি এরকম থাকে এ লন বি, সবাই জানো এটা মানে কিন্তু লন বি টু দি পাওয়ার এ, সহগটা পাওয়ার হয়ে যায়। আবার দেখো তো এরা দুইজন যোগ আকারে আছে, যদি এরকম থাকে লন এ প্লাস লন বি, তাহলে সবাই আমরা লিখতে পারি লন এ গুণন বি, এগুলো লনের ধর্ম তোমরা জানো। তাহলে এখান থেকে আমি কিন্তু ভাই লিখতে পারছি পি ভি টু দি পাওয়ার গামা, কি হলো এই যে গামা ডায়ার উপর দিলাম, তাহলে লন এ প্লাস লন বি, এটা ইকাল টু লন এ গুণন বি, আর এটা ইকাল টু এপার পেয়ে গেলাম লন কে, এটা লিখে দিছি কনস্ট্যান্টের পরিবর্তে। এখন দেখো এপারও লন এপারও লন, লন ওপার গেলে অ্যান্টি লন হয়ে যাবে, অ্যান্টি লন হলে লন লন আউট হয়ে যাবে। তাহলে ফাইনালি যে জিনিসটা আমাদের ফাইনাল যে সূত্রটা চলে আসলো সেটা হচ্ছে, লক্ষ্য করে দেখো এখান থেকে চলে আসলো যে পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু ধ্রুবক। এটাই আমাদের সূত্র। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ, আবারও বলছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক নির্দেশক যে সূত্রটা তার নাম হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা। এটা বিজ্ঞানী ক্লোসিয়াস তৈরি করছে, তো এটাকে ক্লোসিয়াসের সূত্রও বলা হয়। তো পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু কে কীভাবে হয় এটা আমরা পেয়ে গেলাম। তো আলটিমেটলি প্রথম একটা সূত্র তোমাদেরকে প্রুভ করে দিলাম। কে কে কোনো বুঝতে ও থ্যাংক ইউ ওকে ডিবি ওকে, বলো বুঝতে পারছো কিনা, প্রমাণটা আরেকবার তোমরা দেখে নিও আরেকবার। ভাই আমাকে একটু রেসপন্স করো, রেসপন্স না করলে আমি বলছি তোমাদেরকে আমি খুব স্পেশাল কিছু ম্যাথ শেখাবো, আমি সেভাবে তৈরি করতেছি, তোমরা আমাকে বলো এটা বুঝতে পারছো কিনা। বুঝতে পারলে ওকে লেখো, একটু ফাস্ট, বুঝতে পারলে ওকে লেখো। আমি চেষ্টা করছি ভাই, তোমরা আরেকবার রিপিট দেখে নিও সব, আমি তো দ্রুত বললাম, তোমরা এটা দেখে দেখে তুলে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবা। পি ভি টু দি পাওয়ার গামা ইকাল টু ধ্রুবক, এই তো আলটিমেটলি। এবার এসো ভালো করে শোনো, আমাদের কিন্তু ব্যাপার তিনটে, একটা পি ভি টি, আমরা দুটা করে রিলেশন করতেছি, পি আর ভি এর মধ্যে সম্পর্ক করলাম। তাহলে বলো তো আমার কাছে জিনিস আছে তিনটে, এ বি সি, আমি যদি ক্রোমোজোর গঠন করি দুটা করে, তাহলে আমার হবে এ বি বি সি সি। তো একইভাবে আমি পিভিটি এর মধ্যে যদি সম্পর্ক করি তাহলে পিভি ভিটি টিপি, তাহলে আমি প্রথম কেবল যেটা করলাম সেটা হচ্ছে প্রেশার আর ভলিউমের মধ্যে সম্পর্ক। এবার আমার দরকার হচ্ছে ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক। সূত্রটা খুবই সহজ, পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু ধ্রুবক। এবার চলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। দেখো প্রমাণ না পড়াইলে আমার কিছু হতো না, কিন্তু আমি চাই না আমার কোনো স্টুডেন্টের বেসিক দুর্বল থাকে। আয়তনের মধ্যে সম্পর্ক দেখো, আবারও এটা পরীক্ষায় আসবে না, কিন্তু তোমরা শিখবে আমার কাছ থেকে। তো কেবলই শেখালাম, অলরেডি শিখাই দিছি, থ্যাংক ইউ। উই নো কী শিখাইছি বলেন লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা যেটা শেখালাম একটা গল্প শোনাবো নি, বুঝছো, যদি এটা হয় তোমার একটা ভালো গল্প শোনাবো নি। উই নো পিভি টু দি পাওয়ার গামা, পিভি টু দি পাওয়ার গামা, এটা ইকাল টু তোমারে শিখাইছি কি, কিন্তু আমার না কি দরকার, আমার মতো করে ভাবো না, আমি যেভাবে ভাবি তোমরা সেরকম করে ভাবো। আমি তোমাদেরকে বলছি
আমার প্রেশার আর ভলিউমের মধ্যে সম্পর্ক না, এবারে হচ্ছে ভলিউম এবং টেম্পারেচারের মধ্যে সম্পর্ক। তাহলে পিকে আউট করতে হবে। এগুলো কোনো কিছু করতে গেলে যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে একটা সূত্র কাজ করবে। আমরা প্রক্রিয়াগুলো ঘটাইছি গ্যাস নিয়ে, আর যে গ্যাস নিছি সেটা হচ্ছে আদর্শ গ্যাস। তাহলে ওই প্রক্রিয়ার ভিতর যে পিভি মানে গ্যাসের ভিতর যে প্রেশার ভলিউম টেম্পারেচার আছে, এগুলো যে সূত্র মেনটেন করে চলবে সেটা হচ্ছে পিভি ইকাল টু এনআরটি। অবশ্যই এই সূত্রকে মেনটেন করবে। এখন তোমরা আমাকে একটা কথা বলো, এই যে আমি যদি পিকে আউট করে দিতে চাই এখান থেকে, তাহলে আমি এখান থেকে NRT/V লিখলাম। একইভাবে তোমরা তো জানো যাকে সমীকরণ থেকে আউট করে দিতে হয়, এলিমিনেট করতে হয়, তার পরিবর্তে কিছু বসাই দিতে হয়। তাহলে আমি দেখো পি এর পরিবর্তে এখানে বসাইতে পারবো NRT/V গুণন V⁴ গামা ইকাল টু কি, কেটে বাদ আমি এখানে লিখে দিলাম পিভি ইকাল টু কনস্ট্যান্ট, পিভি ইকাল টু কনস্ট্যান্ট। কারণ তোমরা আমাকে একটা ছোট্ট হেল্প করলে খুবই খুশি হই। বলো তো টি তো টি থেকে গেল, ভি এর এখানে পাওয়ার 1, তোমরা তো সবাই জানো y⁴ ওয়াই আছে, তাহলে ওয়াই m-1 লেখা যাবে, এদের পাওয়ার 1। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো টি⁴ গামা-1, টি⁴ গামা-1, এটা ইকাল টু কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এই যে এখানে এন আর আর আছে, এন আর আর দ্বারা ভাগ করলাম। এনও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, 10ও কনস্ট্যান্ট, 5ও কনস্ট্যান্ট, কাটাকাটি করলে 2ও কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ করলে কনস্ট্যান্টই থাকে। তাহলে এটাই ইকাল টু ফাইনালি আমি আবার লিখতে পারবো টি⁴ গামা-1, এটা ইকাল টু কনস্ট্যান্ট। তার মানে এটার পরিবর্তে আমি সরাসরি আবার লিখে দিতে পারবো কি, তাহলে আমরা এই যে আরেকটা রিলেশন পেয়ে গেলাম। এটা পেলাম হচ্ছে পি আর ভি এর মধ্যে সম্পর্ক, এটা পেয়ে যাচ্ছি টি আর ভি এর মধ্যে সম্পর্ক, টি আর ভি এর। এটা মনে রাখার দায়িত্ব তোমাদের, কিন্তু তারপরেও তোমরা ছোট মানুষ, ভুলে যেতে পারো, অনেক ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়। ছোট মস্তিষ্কে আর কত ধরবে, এত কথা মনে থাকে কি করে। তো যাই হোক, মনে রাখার আমি একটা উপায় বলে দিচ্ছি তোমাদেরকে। টি ফর টেলি, ভি ফর ভিশন। আবারও বলছি টি ফর টেলি, ভি ফর ভিশন। গামা, গামা মানে দর্শক এটা একটা বিখ্যাত গল্প, বুঝছো? তখন অনেক কাল আগের ঘটনা, তোমরা তখন মাতৃ গর্ভে হয়তো বা তারও আগের ঘটনা এরকম। আমি কেবল ছোট ছোট আর কি, বুঝতে পারছো? মানে সেই সময় আমাদের এলাকায় তখন টেলিভিশন ভিসিআর বলে একটা জিনিস ছিল আর কি, বুঝছো? মানে ডিভিডি রেকর্ডার বা এরকম এই টাইপের, ভিসিআরই বলা হতো গ্রাম বাংলায় আর কি। তো ওগুলোর ভিতরে ফিতা দিয়ে রেকর্ডেড সিনেমা টিনেমা দেখা হতো। তো সাইড স্টলে তখন এই ইয়াগুলো দেখানো হতো, সিনেমাগুলো দেখানো হতো আর কি, বুঝছো? এরকম সেগুলো সেমি হল হিসেবে কাজ করতো, জনগণের মধ্যে একটা উন্মাদনা কাজ করতো। মান্নার মুভি, জসিমের মুভি, বিশাল বিশাল, বুঝতে পারছো? অনেক মানে কি বলবো, হার্ট থ্রব, হার্ট ব্রোকেন আর রকস্টার, মানে বিভিন্ন ধরনের, না কি আর বলবো, মানে বলার ভাষা নেই আর কি। বাংলা মুভির সেই স্বর্ণ যুগের, স্বর্ণ সময়ের কথা আমি তোমাদেরকে বলতেছি আর কি, বুঝছো? যে সময় আর কি বাংলা মুভির একটা টিকিটের জন্য একজন আর একজনকে ছুরি পর্যন্ত চালাই দিত। অনেক টিকিট কালোবাজারি থেকে শুরু করে এগুলোর জন্য গভর্নমেন্টকে একটা আলাদা সেক্টরই রেখে দিতে হতো আর কি, আইন শৃঙ্খলা অবনতি না ঘটার জন্য। ছবি মুক্তি মানে বাংলাদেশে একটা আনন্দ উৎসব সৃষ্টি হয়ে যায়, এরকম একটা ব্যাপার। সেই সময়ের ঘটনা। একজন বিখ্যাত দর্শক ছিল, বুঝছো? ওই চায়ের স্টলে, আমি যে চায়ের স্টলে কথা বলছি, মন্টু ভাইয়ের চায়ের স্টল, সেই চায়ের স্টলে একটা দর্শক ছিল, তার নাম হচ্ছে গামা। সেই গামা এতটাই মুভি পাগল ছিল, সে যদি কখনো না আসতো দর্শক সংখ্যা মোটামুটি কনস্ট্যান্ট থাকতো, কিন্তু গামা না এলে দর্শক একজন কম হয়ে যেত। তো কোনো একদিন গামা কোনো একটা বিশেষ শারীরিক অথবা সামাজিক সমস্যার কারণে আসতে পারেনি। সেদিনের ঘটনা, সেদিনই এই সূত্রটা আবিষ্কার করে, বুঝতে পারতো? বিজ্ঞানী ক্লোসিয়াস, তার সাথে আমি ছিলাম বন্ধু হিসাবে, ঠিক আছে? তো সেদিন এই সূত্রটা আবিষ্কার হয়ে যায়, টেলিভিশনের দর্শক একজন কম। কারণ ওই যে ব্যাপারটা হয়ে গেছে, কি বিষয়টা ভালো করে বুঝো। মির্জাফর নামের অর্থ কিন্তু এই না, কিন্তু আমরা মির্জাফর শব্দ বলতে বুঝি অভিশপ্ত। মির্জাফর শব্দের অর্থ বুঝি বিশ্বাসঘাতক। তো আমি কিন্তু মির্জাফর শব্দের অর্থ হয়তো অন্য কিছু হতে পারে। তো ব্যাপারটা হয়ে গেছে যে বিশ্বাসঘাতকতা, সে এতটাই ওই কাজের সাথে নিজেকে ইনভলভ করে ফেলছে যে বিশ্বাসঘাতকতার অপর নামই হয়ে গেছে মির্জাফর। আমরা বিশ্বাসঘাতক বুঝি না, এর সমার্থক শব্দ হিসেবে মির্জাফর। তো আমরা দর্শক বুঝি না, টেলিভিশন প্রেমী বুঝি না, সিনেমা প্রেমী বুঝি না, আমরা বুঝি তাকে, তার নাম হচ্ছে গামা। তাই তোমরা মনে রেখো, যেদিন গামা আসে না, গামা মানেই দর্শক, মানে গামা নাই মানে দর্শক নাই, এটা ধরে নিতে হবে। সেটাই ছিল টেলিভিশনের দর্শক একজন কম। তোমরা এটা মনে রাখবে, টেলিভিশন, টি ফর টেলি, ভি ফর ভিশন, গামা মানে দর্শক, দর্শক একজন কম, এটাই কাল টুকে। ধন্যবাদ সবাইকে গল্প শোনার জন্য, গভীরভাবে তোমরা গল্প শুনেছো। তো সবাইকে ওইটাই আর কি, টেলিভিশনের দর্শক একজন কম, এটাই কাল টুকে। তাহলে দুটো হয়ে গেল। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা এবং আয়তনের মধ্যে তোমাদেরকে সম্পর্কে শিখালাম। এবার তোমাদেরকে যেটা শিখাবো,
ওই যে বললাম তো জিনিসই তিনটারে ভাই, পিভি, টিপি, তাহলে বাকি আছে কি, পিভি হলো, টিভি হলো, তাহলে আছে টিপি, টিপি তাল পাতা, টিতে তাল, পিতে পাতা, তাল পাতারই গুড়। ঠিক আছে, সেই তাল পাতাতে চলে যায়। তো তোমরা এটা একটু ভালো করে লক্ষ্য করে দেখো, সবাই একটু মনোযোগ দিবা। রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ক্ষেত্রে তোমার চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা প্রমাণ বেশিরভাগ লোকজন জানে না, সবাই ভাবে কিভাবে এলো মধ্যে সম্পর্ক। সবাই লক্ষ্য করে দেখবে, সবাই লক্ষ্য করে দেখো। ঠিক আছে, এখানে আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি। তো আবার কেবলই আমরা একটা জিনিস শিখে ফেললাম, উইনো পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কে, এটা আমরা জানি। তোমার প্রথমে কেটে জানি না, কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে দেখো আমরা যেটা করতে পারি, পিভি ইকাল টু এনআরটি, কারণ আমরা প্রক্রিয়াগুলো ঘটাই গ্যাস নিয়ে, আদর্শ গ্যাস নিয়ে, তাই আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ আমরা ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা যদি সমীকরণ থেকে আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, তোমরা একটু ভালো করে দেখো, আমরা চাচ্ছি হচ্ছে টি আর পি এর মধ্যে সম্পর্ক। আগে দেখো চাপ এবং তাপমাত্রার মধ্যে, তাহলে ভাই ভলিউমকে সিস্টেম থেকে আউট করে দিতে হবে। তাহলে আমরা ভি ইকাল টু আমরা লিখতে পারবো এন আর টি বাই পি। তাহলে এখান থেকে তোমার চলে আসলো পি এন আর টি পি গামা, এটা ইকাল টু কনস্ট্যান্ট। সবাই লক্ষ্য করে দেখো, আরে ভাই ভি এর পরিবর্তে খালি এটা বসাই দিছি। তাহলে এখান থেকে দেখো আমি যেটা লিখতে পারি, এটা যদি ভেঙে দিই, পি এন আর, তোমরা তো সবাই জানো এ বি স্কোয়ার থাকলে আমরা এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এর উপর গামা পাওয়ার আছে, তাহলে এন আর গামা ডট টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার গামা, এটা ইকাল টু কনস্ট্যান্ট লিখে দিলাম। এখন তোমরা একটা তথ্য আমাকে একটু দিয়ে হেল্প করো। এই যে পি উপরে আছে, পি এখানে, পি টু দি পাওয়ার গামা এখানে, এখানের পাওয়ার 1, তাহলে আমি কি লিখতে পারবো না 1 মাইনাস গামা। তাহলে এখান থেকে দেখো আমি লিখে দিচ্ছি টি টু দি পাওয়ার গামা পি 1 মাইনাস গামা, এটা ইকালটা। আবার লক্ষ্য করে দেখো এনও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট। আরে ভাই 2 যদি কনস্ট্যান্টের হয়, এর উপর কিউব করলে 8, এটাও কনস্ট্যান্ট। তাই ধ্রুবকের উপর পাওয়ার দিলেও ধ্রুবক হয়। তাহলে ধ্রুবক যোগ বিয়োগ গুণ ভাগ রুট স্কোয়ার যাই করি না কেন, অপারেশন করলে অবশ্যই ধ্রুবকই থাকবে, কনস্ট্যান্ট। তাহলে এই কনস্ট্যান্ট বাই এন আর টু দি পাওয়ার গামা, তাহলে এই যে সব মিলা, এটা মিলা আর একটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট লিখে দিলাম। এখন এখান থেকে একটু তোমরা আমাকে একটা ছোট্ট হেল্প করো। দেখো আমি এতটুক পর্যন্ত আসতে পারলাম, টি গামা পি 1 মাইনাস গামা। আসলে এটাই সূত্র হয়, কিন্তু এই সূত্র মনে রাখাটা তোমাদের জন্য টাফ হবে, এটা মনে রাখা টাফ হবে। আমি এটাকে একটু সহজ করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা তো এটা জানো, এরকম আছে এ ইকাল টু বি, তাহলে আমি কিন্তু রুট এ ইকাল টু রুট বি লিখতে হবে, অথবা রুট কিউব ইকাল টু ঘন, ওই যে কিউবিক রুট ইকাল টু কিউবিক রুট বি, এগুলোও কিন্তু ইকুয়াল হবে, আমরা কিন্তু এগুলো লিখতে পারবো আর কি। তো মোটামুটি যেহেতু এগুলো ধনাত্মক সংখ্যা, কোনো ধরনের সমস্যা নাই, ধনাত্মক সংখ্যা এগুলো, এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। তাইলে আমি দেখো যে কাজটা করলাম, এখান থেকে টি টু দি পাওয়ার গামা পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা, এই পুরাটার উপর 1 বাই গামা, 1 বাই গামা। তোমরা তো ভাই এটা লজ্জা দিও না, এটাও যে কথা, এ টু দি পাওয়ার হাফও একই কথা, এটাও যে কথা, ঘনমূল টু দি পাওয়ার এনও যে কথা, 1 বাই এনও একই কথা। তার মানে আমি এখানে কিউবিক গামা করে দিছি, কিউবিক গামা করছি, তার মানে এটা। তাহলে সমীকরণে এপার যদি করি, তাহলে এখানে যে কনস্ট্যান্টটা আছে এই পাশে 1 বাই গামা, একই অপারেশন, এপারেও যা করছে এপারেও তাই। আর এটার সাথে এটা গুণ, তোমরা তো এরকম জানো এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এর সাথে যদি কিউব থাকে তাহলে এটার সাথে এটা গুণ, এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6 আমরা লিখতে পারবো। তো একইভাবে এটা আর এটা যদি গুণ করি, তাহলে শুধু টি টু দি পাওয়ার গামা আর 1 বাই গামা, তাহলে গামা আর গামা কেটে গেলে টি পি 1 মাইনাস গামা, এটার সাথে এটা যদি গুণ করি ডিভাইডেড বাই গামা, এগুলো কনস্ট্যান্ট, তার মানে এটাও কনস্ট্যান্ট, সব কিছু করলে কনস্ট্যান্টই হবে। তাহলে ফাইনালি আমাদের যে সূত্রটা আসলো, টিতে তাল, পিতে পাটারি, 1 গামা গামা। এটা একটা গল্প আছে বুঝছো, আজকে আর এই গল্প হবে না। ওই গামা একবার কি করতে আছে, গুড় কিনতে গেছে, গুড়ের মধ্যে পড়ে গেছে, এটার একটা গল্প আছে। আমি আর এখন গামার এই গুড়ের গল্প করছি না, তোমরা ভাই আপাতত এটা মনে রাখো। তাল পাটারি ওই যে টিপি 1 মাইনাস গামা 1 মাইনাস গামা 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা, এটা ইকাল টু আমরা কে, যেটা লিখতে পারছি টিপি। আবারও বলছি টিপি, এটা কিন্তু পাওয়ার আকারে,
টিপি টু দি পাওয়ার 1 - গামা বাই গামা ইকাল টু ধ্রুবক। ফাইনালি তোমরা যারা দেখতে পেয়েছো, যারা সূত্রগুলো দেখেছো, তাদেরকে একটু খালি আমি বলতেছি যে আজকে মোটামুটি এই 3টে সূত্রই আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল। আমি এবার ফাইনালি তোমাদেরকে ইয়ে করে দেবো আর কি, এখন তোমাদেরকে সূত্রগুলোকে কনফার্ম করে দেবো। কোনো সমস্যা? হ্যাঁ ঠিক আছে, ওকে 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 ওকে। আমি একটু ভাই আজকের পড়াটা ক্লাসটা একটু লং হবে, বুঝছি, একটু লং। আমি এই জন্য আর এখন গল্পে নিয়ে যাচ্ছি না। আমি এই গল্প বলবো না তোমাদের, খুব ইন্টারেস্টিং একটা গল্প, হাসতে হাসতে মরে দেবে আর কি এই গল্প শোনা পর। গামা মানে হাসি, বুঝতে পারছো? গামা মানে আসলে একটা ফানি ক্যারেক্টার আর কি, বুঝছো, মজার ক্যারেক্টার আর কি। তো যেটা নিয়ে কথাবার্তা বলতেছিলাম আর কি। তো ভালো করে দেখো আর কি, আমরা ফাইনালি যেটা পাইলাম, ফাইনালি রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেটা পাইলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এই সূত্রগুলো ব্যবহার করতে পারবো। আবারও বলছি, শুধুমাত্র রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে এই সূত্রগুলো ব্যবহার করতে পারবা। পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কে, আগে শোনো ভালো করে, পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কে। কিন্তু একটা কথা লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, আপনারা সব জানেন, আমাকে লজ্জা দিবেন না। পিভি ইকাল টু কে হলে বয়েলের সূত্র P1 ইকাল টু P2 V2 লেখা যায়। আপনি তো বলেই দিছি দুইটা সংখ্যার গুণফল ধ্রুবক, তাহলে পি এর মান চেঞ্জ হলে ভি এর মানও চেঞ্জ হবে, কিন্তু এমনভাবে চেঞ্জ হবে দুইটার গুণফল ধ্রুবক। তাই যেমন 2 আর 10 ফলাফল 20, 2 চেঞ্জ হয়ে 5 হলো, এটা ধরেন চেঞ্জ হয়ে 4 হয়ে গেল, কিন্তু গুণফল 20ই থাকলো। তাহলে আমি কিন্তু 2 × 10 ইকাল টু 5 × 4 লিখতে পারি। তো ঠিক একইভাবে তাহলে এই ক্ষেত্রে আমরা সূত্র, কারণ আমরা কে এর মান জানি না, তাই এটাকে আমরা সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো না, এটাগুলোকে আমরা অনুপাতের সূত্র হিসেবে ব্যবহার করতে পারবো। যে প্রেশার আগে এত ছিল, তখন ভলিউম এত ছিল, প্রেশার এত হলে ভলিউম কত হবে, এই টাইপের। যে দুইটা ক্ষেত্র যদি দিয়ে থাকে, আগে এরকম ছিল, পরে একটা রাশি দিয়ে তোমার থেকে যদি কোনো কিছু জানতে চায়, সেক্ষেত্রে যদি কোনো কিছু হয়, তাহলে আমরা অঙ্কটা করব P1 V1 গামা ইকাল টু P2 V2 গামা। এটা একটা সূত্র হয়ে গেল, এটা দিয়ে ম্যাথ করবে, এটা দিয়ে ম্যাথ করবে। আর এটা গ্রাফে কাজে লিখতে পারে, যদি গ্রাফ আঁকাও পিভি গ্রাফ, তাহলে এটা কাজে লিখবে। এবার আসো, কেবলই শিখালাম টিভি গামা -1 এটা ইকাল টু কে। তাহলে এখান থেকেও কিন্তু আমরা সূত্র লিখতে পারবো, যেহেতু দুইটার গুণফল ধ্রুবক, তাহলে আমরা লিখতে পারবো টি এর মান যদি T1 হয়, ভি এর মান যদি V1 হয়, তাহলে তখন এটা হয়। এই টি চেঞ্জ হয় যদি কোনো কারণে T2 হয়, তাহলে ভিও চেঞ্জ হয় V2 হবে, কিন্তু দুইজনের গুণফল একই থাকবে। এটাও ম্যাথের কাজে লাগবে। এগুলো সব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজে লাগবে, এবং এটা চাপ এবং আয়তনের ব্যাপার লাগলে তখন, আর এটা তাপমাত্রা এবং আয়তনের ব্যাপার লাগলে তখন। সেটা দেখতে হবে, অঙ্ক দেখে আমরা সিদ্ধান্ত নেব। আর একটা সিদ্ধান্ত শিখাইছি, টিপি তালপাতা 1 - গামা বাই গামা এটা ইকাল টু কে। তো এখান থেকেও দেখো ধ্রুবক, তাহলে টিপি 1 - গামা বাই গামা এটা ইকাল টু TP1, T2 P2 ইকাল টু 1 - গামা বাই গামা এটা ইকাল টু ধ্রুবক। এই 3টা সূত্র ম্যাথে তোমাদেরকে কাজে লাগবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সূত্র 3টা মুখস্থ রাখতে হবে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস আমি গত ক্লাসে শিখাইছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে DU ইকাল টু -DW, অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ হয়, কিন্তু কিসের বিনিময়ে কাজ হয়? অন্তস্থ শক্তি, যার বিনিময়ে কাজ হবে সেটা কমে যাবে। তাহলে কাজ করতে গেলে শক্তি লাগে, কিন্তু বাইরে থেকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা কোনো শক্তি দিই না, তাপ শক্তি। অন্তস্থ শক্তি নিজেই তার ব্যয় করে ওই কাজ করে, ফলে অন্তস্থ শক্তি কমে যায়, ফলে তাপমাত্রা কমে যায়। তাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় যদি গ্যাসের আয়তন বেড়ে যায়, তাহলে গ্যাসের তাপমাত্রা কমে যায়। কারণ গ্যাসের আয়তন বাড়া মানে কাজ ধনাত্মক হওয়া, কাজ ধনাত্মক হওয়া মানে অন্তস্থ শক্তি ঋণাত্মক হওয়া, অন্তস্থ শক্তি ঋণাত্মক হওয়া মানে তাপমাত্রা কমে দেওয়া। তোমরা এটা মনে রাখবে, DU ইকাল টু DW, এই কয়টা সূত্র দিয়ে আমরা সব অঙ্ক করে ফেলতে পারবো। DU ইকাল টু -DW। আমি আর কথা না বাড়াই, অঙ্ক দিয়ে শুরু করছি, তোমাদের সাথে শুরু করছি অঙ্ক দিয়ে। প্রথম যে অঙ্কটা তোমাদেরকে করাবো, এখন একটু বেশি অঙ্ক করাবো আর কি, দেখো আর কি। ওকে, প্রথম ম্যাথ, আশা করি কারো কোনো প্রবলেম হবে না, কোনো প্রবলেম হবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নো প্রবলেম, গল্প শোনাবো বাবা, কোনো টেনশন, কোনো কথা যখন দিয়েছে কথা রাখবো, কখনো আগে কখনো বা পরে কথা রাখা হবে, কথা দিলাম তো, ঠিক আছে? তো চলেন আমি শুরু করছি, প্রথম অঙ্ক দিয়ে শুরু করছি আপনাদেরকে। আমি হয়তো বা এখন 4টে অঙ্ক করাবো। এই 4টে অঙ্ক নয়, 4টে কনসেপ্ট তোমরা একটু মাথায় রেখো। এই রিলেটেড এনি কাইন্ড অফ অঙ্ক তোমরা পেরে যাবে, না পারলে আমার দায় আর কি। তাহলে বুঝবে আমি তোমার পড়াইতে পারিনি, আমি ব্যর্থতা মেনে নেবো আর কি। 5 মোল হিলিয়াম গ্যাসের তাপমাত্রা, হিলিয়াম গ্যাসের তাপমাত্রা, শোনো আবারও বলি, যারা আছে এই 70 জন, তাদেরকে একটা কথা বলি বাবা, অঙ্ক নয়, অঙ্ক মানে শোনো, গণিত একটি ভাষা। আসলে আমরা গণিত দেখি না,
আমাদের কিছু ঘটনাকে আমরা আসলে সেখানে বর্ণনা করি, আমরা সংখ্যা দেখি না, আমরা দেখি আমাদের জীবনকে আর কি। ঠিক আছে, তো এখানে আমাদের প্রাত্যহিক জীবনের ঘটনাকে আমি গাণিতিকভাবে ব্যাখ্যা করতেছি। 5 মোল হিলিয়াম গ্যাসের তাপমাত্রা হঠাৎ 300 কেলভিন ফিল করতে হবে। অঙ্কটা হ্রাস করলে 300 কেলভিন হ্রাস করলে এর অন্তঃস্থ শক্তির পরিবর্তন কত? এর অন্তঃস্থ শক্তির পরিবর্তন নির্ণয় করো। যাদের তোমার ভাই আপনাদের সমস্যা কি ভাই? একটাই সমস্যা জানেন, আমি না সূত্র ধরতে পারি না। সূত্র ধরার টেকনিক আছে এই সিলেবাসে, তোমাদের সিলেবাসে কোনো জায়গায় অন্তঃস্থ শক্তি নাই, শুধুমাত্র এই চ্যাপ্টার ছাড়া। এই চ্যাপ্টারে প্রথম সূত্র ছাড়া থার্মোডিনামিক্সের ফার্স্ট ল। তার মানে বুঝতে পারছি এটার মধ্যে ফার্স্ট ল এর ব্যাপার স্যাপার আছে। এখন ফার্স্ট ল আমরা সবাই জানি। ফার্স্ট ল আমরা কি জানি? উই নো। তোমরা একটু লক্ষ্য করে দেখো, ডিকিউ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। কিন্তু এখানে একটা কথা বলে দিছে, এই যে হঠাৎ তাপমাত্রা চেঞ্জ করছে, আমি কিন্তু তাপমাত্রা চেঞ্জ করছি, 300 কেলভিন হ্রাস করছি 5 মোল হিলিয়াম গ্যাসের। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা বলছিলাম ধীরে ধীরে কোনো কিছু ঘটাইলে, ধীরে ধীরে যদি তাপ চাপ আয়তনের পরিবর্তন ঘটায় সেটা সমষ্ণ প্রক্রিয়া, কিন্তু যদি হঠাৎ কোনো ঘটনা ঘটায় তখন সেটা হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়া আর কি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এভরিওয়ান নোজ দ্যাট ডিকিউ ইকাল টু 0। এই অতএব আমি কিন্তু আমাকে চাইছি অন্তঃস্থ শক্তি পরিবর্তন। সরাসরিও তুমি এটা লিখতে পারো, উই নো ডিইউ ইকাল টু ডিডাব্লিউ, তোমার ইচ্ছা। এখন তোমরা আমাকে একটা তথ্য এখানে বললে খুব খুশি হই। গত ক্লাসে তোমাদেরকে শেখাইছিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ বের করার সূত্র, তোমাদের মনে আছে কিনা যায় না। সূত্রটা ছিল NR1 মাইনাস গামা T2 মাইনাস T1, অবশ্য P2 V2 P1 V1, কিন্তু এখানে তাপমাত্রা নিয়ে কথা বলছে তাই আমি T2 বিয়োগ T1 দিয়ে দিলাম। তোমাদের মনে থাকার কথা, সূত্রটা আমি বললাম। তাহলে যতটুক কাজ হবে, কাজ যদি 20 জুল হয় তাহলে অন্তঃস্থ শক্তি পরিবর্তন হয় -20 জুল। কাজ যদি -20 জুল হয় অন্তঃস্থ শক্তি হয় +20 জুল। তারা পরস্পর বিপরীত, একটা বৃদ্ধি হলে আর একটা হ্রাস হয়। এবার আসো ঘটনাটা এখানে NR ইকাল টু 1 মাইনাস গামা। এন দ্বারা মোল সংখ্যা কত মোল বলেই দিছি 5 মোল। আর এর মান 8.314। খুবই ইন্টারেস্টিং বিষয়। গামার মান ফিক্সড। কত পারমাণবিক গ্যাস? হিলিয়াম হচ্ছে 1 পারমাণবিক গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামের ক্ষেত্রে গামার মান 1.67। এসব দেওয়া থাকবে না। T2 বিয়োগ T1 মানে এটাকে লেখা যায় ডিটি মান বলেই দিচ্ছে 300 কেলভিন। তোমারে বলছি থার্মোডিনামিক্স ফার্স্ট ল প্রয়োগ করার সময় ইউ হ্যাভ টু কনসিডার সাইন, চিহ্ন বিবেচনা করতে হবে। যেহেতু হ্রাস পেয়েছে তাই -300, তাই আমি এখানে ব্যবহার করে দেবো -300। অঙ্ক ভুল হওয়া যাবে না। এখানে একটা জিনিস লক্ষ্য করে, এটাও মাইনাস, আবার এটা ছোট এটা বড়, তাহলে এটাও মাইনাস হবে। তাহলে মাইনাসে প্লাস, কিন্তু একটা মাইনাস থেকে গেল, তার মানে সার্বিক উত্তর নেগেটিভ আসবে। এবং সার্বিক উত্তরটা আসবে 18,613.43 এত জুল। দেখো অঙ্ক তোমাকে ফিল করতে হবে। আমি বলেছিলাম তাপমাত্রা কমে গেছে। এভরিওয়ান নোজ দ্যাট তাপমাত্রা পরিবর্তনই অন্তঃস্থ শক্তির পরিবর্তনকে কন্ট্রোল করে। তাপমাত্রা বাড়লে অন্তঃস্থ শক্তি বাড়ে, তাপমাত্রা কমলে অন্তঃস্থ শক্তি কমে। এটা কমে গেছে তাই এটা নেগেটিভ। কেউ যদি এই অঙ্ক করে এইটা রাখে তাকে 0 দেওয়া হবে। তোমাকে চিহ্ন অঙ্ক সঠিকভাবে করলেই কেবলমাত্র সঠিক চিহ্ন আসবে। তুমি নিজেই বুঝতে পারবে তোমার অঙ্ক সঠিক হয়েছে কি হয়নি। এবার তোমরা আমাকে প্রথমে কমেন্ট করো, এটা কমেন্ট করো, না বুঝলে আমি অঙ্ক আবার বুঝাই দেবো। ঠিক আছে, ওকে এটা বলো, কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো। এটা যদি বুঝতে পারো তাহলে আরও 2টা অঙ্ক হবে, ফার্স্টলি বলতে হবে। না বুঝলে আমি অঙ্ক আবার বুঝাই দেবো। ঠিক আছে, ওকে এটা বলো, কমেন্ট করো প্লিজ, কমেন্ট করো। এটা যদি বুঝতে পারো তাহলে কোনো সমস্যা হলে আমাকে বলো, আমি তাহলে রিপিট দেবো। আরে ভাই রিপিট কেউ অখুশি হলে কি করার আছে, আমি রিপিট দিতে হলে দেবো। আমি সবথেকে খারাপ স্টুডেন্ট না, আমার হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। দ্য মোস্ট আনস্যাটিসফাইড কাস্টমার ইজ দ্য বেস্ট সোর্স অফ তোমার লার্নিং। এটা হচ্ছে বিল গেটসের কথা। তাহলে যে স্টুডেন্টটা সবচেয়ে কমা তাকে শেখাতে পারলে শিক্ষক হিসাবে আমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হব আর কি। ঠিক আছে, তোমরা বলো আমাকে। ওকে, এবার চলো আরও 2টা অঙ্ক শেখাবো তোমাদেরকে। এটা বুয়েটে আসা অঙ্ক।
আমি ভাই টাইমটা বলতে পারলাম না, মানে কত ইয়েতে তোমরা কত সেশন তোমরা একটু দেখে নিও, বাট অঙ্কটা বুয়েটে আসা। আমি এখন অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি, সবাই দেখো, সবাই মনোযোগ দিবা। থার্মোডিনামিক্সের ফার্স্ট ল এর সময় চিহ্ন বিবেচনা করবে। যদি তাপ গ্রহণ করে সিস্টেম পজিটিভ, বর্জন করলে নেগেটিভ, গ্রহণ বর্জন না করলে জিরো, অন্তস্থ শক্তি বাড়লে পজিটিভ, কমে গেলে নেগেটিভ, আয়তন বাড়লে কাজ পজিটিভ, আয়তন কমে গেলে কাজ নেগেটিভ। এই তো চিহ্নের বিষয়ে এই কয়টাই। ওকে, 8 পয়েন্ট, এটা 3 স্টার একটা ম্যাথ, খুবই ইমপ্রেসিভ একটা ম্যাথ। 8.7 অ্যাটম চাপে কোনো টায়ারে 500 তাপমাত্রায় বাতাস আবদ্ধ আছে। ভালো করে দেখো, 8.7 অ্যাটম চাপে কোনো টায়ারে 500 কেলভিন তাপমাত্রায় বাতাস আবদ্ধ আছে। এই যে আমাদের টায়ার, গাড়ির চাকা, এর মধ্যে বায়ু রাখা আছে। 8 পয়েন্ট, তোমরা তো জানো হাই প্রেসারে চাপ প্রয়োগ করে করে বায়ু ঢুকাইতে হয় এত, আর এর টেম্পারেচার হচ্ছে 500 কেলভিন। এরপর যেটা বলছে, হঠাৎ টায়ারটি ফেটে গেলেই, হঠাৎ হলেই ঝামেলা, বুঝছো? হঠাৎ টায়ারটি ফেটে গেলে কোশ্চেন নাম্বার 1, টায়ারের বায়ুর তাপমাত্রা কত হবে? টায়ারের বায়ুর তাপমাত্রা কত হবে? 2 নাম্বার কোশ্চেন, টায়ারের বায়ুর তাপমাত্রার শতকরা পরিবর্তন কত হবে? শতকরা পরিবর্তন ইকাল টু হোয়াট? এটা নিয়ে এখন তোমাদের সাথে আমি কথাবার্তা বলবো, সবাই একটু ভালো করে মনোযোগ দিবা। এটার পর আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ আছে ভাই, এই অঙ্কটা ক্লাসে হলে খুব ভালো হতো। আগে দেখো, হঠাৎ যেহেতু আছে, এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এখানে কোনো অন্তস্থ শক্তির ব্যাপার স্যাপার নেই, তার মানে এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে চাপ, তাপ, আয়তন এগুলো ব্যাপার নেই। এখানে দেখো চাপের ব্যাপার বলা আছে, এত চাপে কোনো টায়ারে এত কেলভিন তাপমাত্রায় বাতাস আবদ্ধ আছে। তার মানে তাপমাত্রা ছিল, কিন্তু আবার তাপমাত্রা চাইছে, তার মানে এখানে দুইটা ঘটনা, আগে তাপমাত্রা এত ছিল, পরে কত হল, তার মানে এটাকে আমি T1 বলতে পারি। তাহলে আগের চাপ, এটা P1, যেহেতু পি আর টি আছে, আবার টি চাইছে, তাহলে আমার এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া পি আর টি এর মধ্যে সম্পর্ক নিয়ে কাজ করতে হবে। আবারও শোনো অঙ্কটা, আমি অঙ্কটা কেমনে বুঝলাম, বলছে এত চাপে এত ছিল, পরে কত হলো, কিভাবে প্রক্রিয়াটা চেঞ্জ হয়েছে? হঠাৎ টায়ারটি ফেটে গেলে। তো এই যে টায়ার ফেটে গেছে মানে এটা একটা প্রক্রিয়া হয়েছে, মানে তাপগতি ও স্থানাঙ্ক চেঞ্জ হয়ে গেছে, চাপ, আয়তন বা তাপমাত্রার মধ্যে কিছু চেঞ্জ হয়ে গেছে। তো আলটিমেটলি এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমরা যেটা লিখতে পারবো, সলিউশনটা খুবই ইন্টারেস্টিং সলিউশন, তোমরা একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে এই, আমরা লিখতে পারবো উই নো T1 1 মাইনাস গামা বাই গামা, এটা ইকাল টু T2 P2 1 মাইনাস গামা বাই গামা। আবার বলছি, তোমাদের মনে হয়তো উদয় হতে পারে, ভাই এই সূত্র আপনি কেমনে বুঝলেন? আরে ভাই দিয়েই তো আছে প্রেশার আর টেম্পারেচারের ব্যাপার, আবার টেম্পারেচার এখানে তো আয়তন রিলেটেড কোনো ব্যাপার দেয় নেই আর কি, ফেটে গেছে আর কি। এবার আসো ধীরে ধীরে, ফেটে গেলে আয়তন ধ্রুব থাকে না, গ্যাসটা ছড়িয়ে যায় পরিবেশে, আয়তন বেড়ে যায় আর কি, কিন্তু আয়তনের বিষয়ে কোনো প্রশ্ন দেয় নেই আর কি। এবার আমাকে একটা তথ্য তোমরা এখানে দিবা, এই অঙ্কটা আমাদের ব্যাপার হতো না, এখানে টোটাল আননোন হচ্ছে 4টে। তোমরা জানো একটা সমীকরণে যদি 3টা রাশি জানা থাকে তাহলে আরেকটা জানাতে হবে, একটা সমীকরণ থেকে একটা আননোন বের করা যায়। তাহলে এখানে 4 জন ছিল, যদি 3 জন জানতে এটা তাহলে এটা বের করতে হয়, যে কোনো 3টা জানলে আরেকটা বের করা যাবে। সমস্যা হচ্ছে আমাকে বের করতে বলছে T2, তাহলে T2 ইকাল টু, আমি কিন্তু একটা কাজ করতে পারি, T1 গুণন এই P1 এর নিচে কিন্তু P2টা দিয়ে দিতে পারি। এটা কি এরকম ছিল, a স্কোয়ার এ পার বি স্কোয়ার ছিল, তাহলে a বাই বি এর উপর হোল স্কোয়ার, এটা ইকাল টু কিন্তু আমরা 1 দিতে পারি। তো এটাই করছি, পি এর নিচে পি দিলাম, দেখো আগে পি এর নিচে পি দিলাম, এর পাওয়ারও তাই এর পাওয়ারও তাই, তাই এই পাওয়ারটাকে আমি একদম কমন হিসেবে ব্যবহার করে দিলাম।
কিন্তু একটা প্রবলেম ঘটে গেছে এই অঙ্কের ক্ষেত্রে, T1 দেওয়া আছে, P1 দেওয়া আছে, কিন্তু P2 এই অঙ্ক এই জন্যে সবাই এসে বুয়েটে পরীক্ষা দিয়ে বের হয়ে এসে সবার একটা কমন ডায়লগ এই অঙ্কতে, ভাই অঙ্কের ডেটা কম ছিল। ডেটা কম ছিল না, যখন কোনো কিছু টায়ার বাস্ট হয়ে যায়, বাস্ট হলে বায়ুগুলো কোথায় ছড়িয়ে যায়, টায়ারের মধ্যে আগে বাতাসকে প্রেশারাইজ করে রাখছিল, কিন্তু যেটা যখন বাতাসে ছড়িয়ে যাবে তখন সেটা বায়ুমণ্ডলে মিশে যাবে, তখন টায়ারের বাতাসের চাপ হবে 1 অ্যাটম। তোমরা মনে রাখবে কোনো কিছু ফেটে গেলে তার চাপ হয়ে যাবে 1 অ্যাটম। তাহলে P1 ছিল 8.7 এত অ্যাটমসফিয়ার, আর P2টা ছিল, P2 সেচ চাপটা হয়ে যাবে 1 অ্যাটম। T1 তো দেওয়া আছে 500 কেলভিন। আরও একটা তথ্য, এগুলো তুমি এসআই একক ছাড়া ব্যবহার করতে পারবে না, কিন্তু অনুপাত আকারে আছে জন্য অ্যাটমে রাখছি, কিন্তু যদি শুধু পি থাকতো, একটা পি হতো, তাহলে কিন্তু প্যাসকেলে নিয়ে যেতে হতো। আমরা এসআই একক ছাড়া ফিজিক্সে ব্যবহার করি না। T2, তাহলে T1 এর মান 500, P1 এর মান 8.7, P2 মান 1, তার মানে এটা হচ্ছে 8.7। এবং আরও ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে, গামার মান তোমার আমি কিন্তু আগেই বলে দিছিলাম যে দেখো টায়ারস্থ বায়ু, বায়ু যদিও মিশ্র কিন্তু টায়ারস্থ বায়ু মানে অক্সিজেন, টায়ারস্থ বায়ুর ক্ষেত্রে গামার মান 1.4 তোমার বলে দিছিলাম। তাহলে এটা মাথায় রাখতে হবে 1 - 1.4 বাই 1.4। এটাকে এখন তুমি ক্যালকুলেটার দিয়ে ক্যালকুলেশন যদি করো তাহলে এটা চলে আসবে 269.49 কেলভিন। ফিল করতে হবে তোমার অঙ্ক যে ঠিক আছে তার প্রমাণ। আমি আবারও বলছি, অঙ্ক আমাদের আসলে আমরা অঙ্ক করি না, অঙ্ক আমাদেরকে একটা মানে আমরা আসলে অঙ্ক দেখে কিছু বুঝি না, আসলে অঙ্কই আমার কিছু বোঝায় আর কি, বুঝছো? মানে মেন বিষয়টা হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে ভাবি আমরা অঙ্ক পড়ে পড়ে আমরা অর্থ উদ্ধার করি, আসলে তা না, অঙ্কই একটি অর্থ। এখানে অঙ্কটা একটা ফিল করো, যে জিনিসটা একটু ভালো করে দেখার চেষ্টা করো, যেটা বোঝানোর চেষ্টা করছে আমাদেরকে। বাবা কি বোঝানোর চেষ্টা করছে? টায়ারের মধ্যে বাতাস ছিল, টায়ার ফেটে গেল। তোমার গতদিন বলছিলাম যে টায়ার ফেটে গেলে শীতল বাতাস বের হয় কেন? তাপমাত্রা ছিল 500 কেলভিন। তাহলে টায়ারের মধ্যে বায়ু কম্প্রেস ছিল, কম্প্রেস সংকুচিত, ফেটে যাওয়ার পর সেটা কিন্তু প্রসারিত হয়ে গেল। তো প্রসারিত হলে, প্রসারিত হওয়া মানে কাজ হওয়া, প্রসারিত মানে ধনাত্মক কাজ, তাহলে কাজ করতে হলে শক্তি লাগবে, এই শক্তি গ্যাসের অন্তস্থ শক্তি দিবি, ফলে গ্যাসের অন্তস্থ শক্তি কমে যাবে, তার মানে তাপমাত্রা কমে গেল। এই জন্য 500 থেকে এটা হয়েছে। আর এটা 1 নাম্বার সমাধান গেল। আর 2 নাম্বার কোশ্চেন তোমাদেরকে বলছে, 2 নাম্বার কোশ্চেনটা, 2 নাম্বার কোশ্চেন তোমাদেরকে যেটা বলা হয়েছে, হ্যাঁ ইয়েস 1 অ্যাটম, ওকে ওকে। তারপরে দেখো 2 নাম্বার কোশ্চেন যেটা ছিল সেটা হচ্ছে পার্সেন্ট অফ চেঞ্জ, পরিবর্তন। আমার লিখছে না, একটু দাঁড়াও। পরের কোশ্চেন ছিল 2 নাম্বার, যে কতটুকু তাপমাত্রা পরিবর্তন হবে। তাহলে পার্সেন্ট চেঞ্জ অফ টি, তোমরা সবাই জানো পার্সেন্ট অফ চেঞ্জ মানে পরিবর্তন বাই আদি গুণন 100%, এটা তোমরা সবাই জানো। তাহলে এখানে 269.49, T1 এর মান 500, T1 এর মান 500 গুণন 100% করলে নেগেটিভ আসবে। নেগেটিভ চেঞ্জ মানে হ্রাস পাওয়া, তার মানে এত পার্সেন্ট হ্রাস পেয়েছে, এত পার্সেন্ট হ্রাস পেয়েছে, 100 দ্বারা গুণ করলে হয়ে গেল আর কি। এটাই পার্সেন্ট অফ চেঞ্জ, পার্সেন্ট চেঞ্জ অফ টি, তাপমাত্রার পরিবর্তন, বা সরি চার্জ হয়ে গেছে, এটা হবে চেঞ্জ, তাপমাত্রার শতকরা পরিবর্তন। বুঝলে অঙ্কটা? সবাই ওকে লেখো, বুঝলে অঙ্কটা? ওকে লেখো, বুঝলে? ওকে লেখো। ম্যান প্লিজ, প্লিজ আরও একটা অঙ্ক করাবো, আরও একটা অঙ্ক করাবো, আরেকটা অঙ্ক আর একটা প্রমাণ, আজকের পড়া শেষ। সামনে ক্লাস আরও ইন্টারেস্টিং ক্লাস আছে, তোমাদেরকে গ্রাফ শেখাবো, এমন এমন গ্রাফ শেখাবো মাথা নষ্ট করে দেবো আর কি। গ্রাফ শেখায় ভালো লাগবে, বুঝছো? মাথা নষ্ট হওয়া ভালো, মানে এটা অন্য অর্থে, পজিটিভ অর্থে মাথা নষ্ট আর কি, ব্রেন হ্যাং করবে আর কি। ওকে, থ্যাংক ইউ কানিস, তুমি বলেছো 46.1%, ঠিক আছে, 46.1%, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, কার ফোন পড়ে গেছে?
ফোন পড়ে গেছে তাই খুব কষ্ট পাচ্ছ? এটা তো আমার কাছে নিয়মিত ঘটনা, বুঝছো? ফোন পড়বে, যে ফোন পড়ে দেওয়ার পরেও ভাঙে না সেটাই তোমার ফোন, বুঝতে পারছো? মন খারাপ করবে না, ফোনকে পড়ে দিতে দাও। যদি পড়ে দিয়ে ভেঙে যায় তাহলে বুঝবো ও ফোন তোমার ছিল না, ও ফোন তোমারে ভালোবাসেনি আর কি। ফোনকে ফেলে দাও, ইচ্ছা করে ফেলে দাও, বুঝতে পারছো? উল্টাপাল্টা কিছু বুদ্ধি লাগলে নিয়ে দেবো আর কি, কোনো সমস্যা নেই আর কি। ওকে, কয়েন নিজে পড়ে গেলে যা কষ্ট না পাই, ফোন পড়ে গেলে বেশি কষ্ট পাই। কিনো কথা ভাই। আচ্ছা, আরেকটা অঙ্ক, এবার আরেকটা ম্যাথ। দিস ইজ অ্যানাদার ইন্টারেস্টিং ম্যাথ। টুডেস প্রবলেম 3। ওকে, দেখো এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, ছোট অঙ্ক, লোকজনে দিবা ঝামেলায় পড়ে যাবে এই অঙ্ক দিলে, ঠিক আছে? 1 অ্যাটম চাপে 5 মোল যে কোনো গ্যাসের আয়তন 0.7 ঘনমিটার বৃদ্ধি করা হলে গ্যাসের তাপমাত্রা কতটুকু হ্রাস পাবে? ছোট অঙ্ক বাট খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ছোট অঙ্ক বাট ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো দেখো এটা আগে বুঝো, ভালো করে বোঝার চেষ্টা করো। 1 অ্যাটম চাপে, বললাম এখানে দাঁড়িয়ে তুমি এখানে দাঁড়িয়ে তোমার হাত ঘোরাও বা এখানে দাঁড়িয়ে থেকে ডিরেকশন দাও, তার মানে তুমি কিন্তু এখানে স্থির, এইখানে দাঁড়িয়ে থাকো। তো 1 অ্যাটম চাপে মানে চাপ স্থির রেখে, তার মানে চাপ চেঞ্জ করা যাবে না। 1 অ্যাটম চাপে 5 মোল যে কোনো গ্যাসের আয়তন এত বৃদ্ধি করা হলে, দেখো আয়তন চেঞ্জ হয়েছে মানে কাজ হয়েছে, তো কাজ তো আর রিকোয়েস্ট করা হয় না, তার মানে সিস্টেমে তাপ দিয়ে টেয়া হয়েছে আর কি। আর চাপ যেহেতু স্থির আছে, তাহলে বলেই দিচ্ছি চাপ স্থির, তার মানে এটা হচ্ছে সমচাপ প্রক্রিয়া, বুঝছো? স্পষ্টভাবে বলছে 1 অ্যাটম চাপে। অথবা এখানে আরও একটা কথা বলতে পারতো, এই কথা না বলে তোমরা একটু ভালো করে শুনে নাও, এই কথাও বলতে পারতো, খোলা পাত্রে 5 মোল যে কোনো গ্যাসের আয়তন এত বৃদ্ধি করা হলে গ্যাসের তাপমাত্রা কত, তার মানে এখানে কিন্তু চাপ স্থির, তাহলে বাকিগুলো চেঞ্জ হয়েছে, তাপ দিছো তার মানে সিস্টেমে, যেহেতু আয়তন বেড়েছে, তাহলে কতটুকু তাপমাত্রা চেঞ্জ হবে? তো আমরা কি জানি, ফিল করো আগে ফিল করো। একটা স্থির থাকলে আর বাকিগুলো স্থির থাকে না সচরাচর। তো খোলা পাত্র মানেও চাপ স্থির, 1 অ্যাটম চাপ, তো তাপ স্থির রেখে আয়তন চেঞ্জ করে, তার মানে কাজ হয়েছে মানে সেখানে তো 100% অন্তস্থ শক্তি চেঞ্জ হয়েছে, অন্তস্থ শক্তি চেঞ্জ হয়েছে মানে তাপমাত্রা চেঞ্জ হয়েছে আর কি। তা উই নো ডিকিউ ইকাল টু ডিউ প্লাস ডিডাব্লিউ, ফিল করো। তাহলে দেখতেই পাচ্ছ ডিকিউ ইকাল টু, তোমরা জানো সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, এই যে সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যদি সিস্টেমের তাপ দিই, সিস্টেমের তাপমাত্রা যদি ডিটি পরিমাণ চেঞ্জ হয়, তাহলে আমরা তোমার গত দিন শিখাইছিলাম, ওই যে কোনো বস্তুর তাপমাত্রা যদি ডেলটি বাড়াইতাম তাহলে আমরা লিখতাম এমএস ডিটি, তাহলে এম না লিখে এন, মোলার গ্যাস, এস দুই প্রকার, যেহেতু স্থির চাপে তাপ দিছি তাই এনসিপি ডিটি। আর ডিউ ইকাল টু যে কোনো প্রক্রিয়ার ক্ষেত্রে লেখা যায় এনসিভি ডিটি, আর ডিডাব্লিউ মানে লেখা যায় পিডিভি, কারণ চাপ স্থির, বলেই দিছি। খুবই ইন্টারেস্টিং অঙ্ক, এটা এপার পার করো। তাহলে পার করলে দেখো এন ডিটি কমন যাবে, তাহলে সিপি মাইনাস সিভি তার সাথে ডিটি, এই যে এটারে এপার পার করে নিয়ে আসছি, এর সাথে পিডিভি শেষ করে দেবো। দেখো এটা মানে সবাই জানা আর, তার মানে এন আর ডিটি, এটা ইকাল টু লেখা যাবে পিডিভি। অঙ্কটা সবাই ফিল করো ব্যাপারটা, এই ছোট অঙ্ক তুমি দুই একজনে দিয়ে টেস্ট করতে পারো। এখান থেকে দেখো
ডিটি তাপমাত্রা পরিবর্তন আমি চেয়ে নিছি পিডিভি বাই এনআর। পি এর মান সব এসআই এককে দিতে হবে, খালি একটা পি আছে, অনুপাত থাকলে এটম দিতাম। তাহলে পি এর মান 101 325। ডিভি আয়তনের পরিবর্তন বলেই দিছি, বৃদ্ধি করেছি তাই প্লাস 0.7 এত ঘনমিটার দিয়ে দিলাম। এন কত মোল বলেই দিছি 5 মোল, আর এর মান 8.314। এটা করলে যা হবে তত ক্যালভিন। বলো না বুঝলে আবার বুঝাবো, আমি আরেকবার রিপিট করছি। বলছে এত চাপে মানে চাপ স্থির রেখে, যদি বলে এত আয়তনে তার মানে আয়তন স্থির রেখে, মানে এততে রেখে তার মানে ওটা স্থির রেখে 5 মোল গ্যাসে আয়তন চেঞ্জ করেছে। তা আয়তন চেঞ্জ হলে কাজ হয়, শুধু কাজ হয় না, গ্যাসে কাজ হলে তার অন্তস্থ শক্তিও চেঞ্জ হয়। তাহলে অন্তস্থ শক্তি চেঞ্জ হয়েছে যেহেতু স্থির চাপ প্রক্রিয়া, তো অন্তস্থ শক্তির মধ্যে তাপমাত্রা আছে। আমি এটা থেকে এটা কারণ আমার সিপির মানও দেওয়া নাই, সিপির মানও দেওয়া নাই, আমি এই দুটাকে ইন্টারচেঞ্জ করে এইভাবে করে অঙ্কটা করে দিলাম। বলো এটা গত ক্লাসের সাথে রিলেটেড ম্যাথ, এটা বলো এটা বুঝছো কি না আগে বলো, এটা বুঝলো ওকে লেখো। এবার লাস্ট 5 মিনিট পড়া আছে, একটা প্রমাণ দেখাবো তাহলে হবে, বুঝলো ওকে লিখবা। থ্যাংক ইউ আরিফ, তুমি বলেছো 1706.22 কেলভিন, এটা তাপমাত্রা পরিবর্তন। ওকে থ্যাংক ইউ। লাস্ট পড়া, আজকের পড়া, আজকের শেষ প্রবলেম। এটা একটা থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল প্রবলেম, থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল প্রবলেম। এটা দিয়ে অনেক ম্যাথ করা যায়, খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম। তোমরা আগে এটা শুনবা, তারপরে তোমাদের সাথে কথা হবে। দেখো ভালো করে, তোমরা জানো সমষ্ণ প্রক্রিয়ার সূত্র ছিল পিভি ইকাল টু কে। এই ক্ষেত্রে আমি যদি পি বনাম ভি লেখচিত্র অঙ্কন করতাম, দুইটার গুণফল ধ্রুবক, তার মানে তারা পরস্পর ব্যস্তানুপাতিক। সামনে গেলে এক্স বাড়ে মানে ভি বাড়ে, ভি বাড়লে আর একটা কমে যাবে। পি উপরে গেলে পি বাড়ে, নিচে নামলে পি কমে, সামনে গেলে ভি বাড়ে, এইদিকে গেলে ভি কমে। তাই গ্রাফটা হয় এরকম। এই যে যতই এই পয়েন্টের গ্যাসের এই পয়েন্টটার একটা অবস্থা বোঝাচ্ছে আয়তন এত হলে প্রেশার এত, এখানে গেলে বোঝাচ্ছে গ্যাসের আয়তন বেড়ে গেল, প্রেশার কমে গেল। একইভাবে পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কে, এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র। দেখো এখানে পি আর ভি এর এক ঘাত, কিন্তু এখানে পি আর ভি এর কিন্তু এক ঘাত না, পি এর ঘাত এক কিন্তু ভি এর ঘাত গামা, এবং গামার মান একের বেশি। তা পি একটু চেঞ্জ দিলে ভি অনেক কিছু। ধরো এরকম ব্যাপারটা যদি এক্স ওয়াই স্কোয়ার ইকাল টু 1 হয়, বা এক্স ইকাল টু ওয়াই স্কোয়ার যদি লিখি, এক্স ইকাল টু ওয়াই লিখলে x1 হলে y1, x2 হলে y2, মানে এটা বোঝাচ্ছি যে y ইকাল টু এফ অফ এক্স ইকাল টু এক্স, তাহলে x1 মানে y1, কিন্তু যদি এক্স স্কোয়ার হয় y ইকাল টু, তাহলে এটা 2 হলে এটা কিন্তু 4, 3 হলে 9 হয়ে যাবে। তো এখানে ঘাত বেশি, তাই এই ক্ষেত্রে প্রেশার ভলিউম যেভাবে চেঞ্জ হবে, এখানে প্রেশার অল্প একটু চেঞ্জ হলে ভলিউম অনেক বেশি চেঞ্জ হবে, বা উল্টা কথাও প্রযোজ্য, ভলিউম একটু চেঞ্জ হলে প্রেশার বেশি চেঞ্জ হবে। এই জন্য এই গ্রাফটা কিন্তু এরকম। এখানে দেখো যে যত ধীরে ধীরে প্রেশার ভলিউম যত সুন্দর করে করে চেঞ্জ হয়েছে, এখানে প্রেশার দেখা যাচ্ছে একটু চেঞ্জ হলে, দেখো প্রেশার চেঞ্জ হয়েছে এই যে এতটুক প্রেশার কমছে, এতটুক প্রেশার কমছে, আগে প্রেশার ছিল এতটুক, এখন এতটুক কমছে, কিন্তু ভলিউম অনেকখানি চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না তোমরা গ্রাফ বুঝো কিনা, না বুঝলে আরেকবার দেখো, গ্রাফ না বুঝলে আলাদা করে গ্রাফ বুঝাইতে হবে একদিন। এটাও একটা লেখচিত্র, এটাও একটা লেখচিত্র। দেখো একই পরিমাণ আয়তন চেঞ্জ করছি, মনে করো কথার কথা, দুই জনের আগে আয়তন একই ছিল, ভি1 এই আয়তন ভি2 নিয়ে গেলাম, কিন্তু দেখো এই ক্ষেত্রে চাপ এর P1 ছিল, এই পয়েন্টের চাপ ধরো P2 হয়েছে, কিন্তু এর চাপ P1 থেকে এখানে এসে কিন্তু চাপ P2 প্রাইম হয়ে গেছে। তার মানে এই লেখচিত্রের ক্ষেত্রে একই পরিমাণ আয়তন বাড়াইছে, কিন্তু চাপ দেখো অনেক কমে গেছে, কিন্তু এর ক্ষেত্রে চাপ অল্প কমছে। তো আলটিমেটলি এটা বোঝাচ্ছে যদি কখনো সূত্রের মধ্যে পাওয়ার থাকে, তাহলে একটা রাশির সাথে আর একটা রাশি যদি বিপরীত অন্বয়ে থাকে, মানে বিপরীত সম্পর্কে থাকে, তাহলে একটা চেঞ্জ করলে আর একটা চেঞ্জ অনেক বেশি হয়ে যায়। তো
তো আলটিমেটলি তোমরা তো জানো এক্সের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তনকে ঢাল বলে, তাহলে এর ঢাল আর এর ঢাল কিন্তু সমান না, বুঝতে পারছো? তো আমি তোমাদেরকে বলছিলাম যে রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখা অপেক্ষা অধিক খাড়া, তার মানে অধিক খাড়া, তার মানে সমষ্ণ রেখার ঢাল, রুদ্ধতাপীয় রেখার ঢাল বেশি, তার মানে রুদ্ধতাপীয় রেখায় অল্প একটু প্রেশার চেঞ্জ করলে বেশি ভলিউম চেঞ্জ হয়ে যায়, বা বেশি ভলিউম চেঞ্জ করলে অনেক বেশি প্রেশার চেঞ্জ হয়। তো এই টাইপের যে যেভাবে ভাবো না কেন, আমি এখন তোমাদেরকে যেটা বলার চেষ্টা করছি সেটা একটু দেখো, এটা প্রমাণ করে দেবো। তো রুদ্ধতাপীয় আমি ম্যাথমেটিক্যালিও বুঝাবো, থিওরিটিক্যালিও বুঝাই দেবো, যার যেটা ভালো লাগে। রুদ্ধতাপীয় লেখচিত্র সমষ্ণ লেখচিত্র অপেক্ষা, এটা এমসিকিউ পরীক্ষায় কোশ্চিন আসে, অপেক্ষা গামা গুণ খাড়া। রুদ্ধতাপীয় লেখচিত্রে খাড়া, যে খাড়া তার ঢাল বেশি। ওই যে ভালো করে লক্ষ্য করে দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ সেটাই ঢাল। তাহলে এর ক্ষেত্রে এর ক্ষেত্রে দেখো এই রাস্তাটা কিন্তু কম খাড়া, কিন্তু এই রাস্তাটা বেশি খাড়া, এটা কিন্তু তার মানে এর স্লোপ বেশি, তার মানে এর ঢাল বেশি, কারণ এই থেটা ওয়ানের চাইতে কিন্তু থেটা টু বড়। তাহলে থেটা ওয়ান থেটা টু গ্রেটার দেন থেটা ওয়ান, তাহলে ট্যান থেটা টু গ্রেটার দেন ট্যান থেটা ওয়ান, তার মানে ট্যান মানেই ঢাল, তার মানে এম টু গ্রেটার দেন এম ওয়ান, তার মানে এই রেখার ঢাল যদি এম টু আর এই রেখার ঢাল যদি এম ওয়ান হয় তাহলে এর ঢাল বেশি, তার মানে এম টু এম ওয়ানের ঢাল বেশি, মানে এম টু খাড়া। তো তোমরা ফিল করতে পারো আমার কথাগুলো। তো এটাই গামা গুণ খাড়া, এটা আমি তোমার এখন ম্যাথমেটিক্যালি প্রুভ করে থাকবো, এটা পরীক্ষায় আসে, এটা ঘ নাম্বারেও অনেক ক্ষেত্রে আসে, তোমরা এই প্রমাণ মুখস্থ রাখবে। চলো আমি এখন শেখাচ্ছি আর কি। তো তার আগে আমি চিত্র নিয়ে নিলাম, সেটা হচ্ছে প্রেশার ভলিউম নির্দেশক চিত্র। তো একটা গ্যাস ধরো এ কন্ডিশনে ছিল, এখান থেকে বি কন্ডিশনে নিয়ে যাওয়া হলো, আর এইভাবে সি কন্ডিশনে নিয়ে যাওয়া হলো। এটাকে আমরা বলতেছি সমষ্ণ লেখচিত্র। সমষ্ণ, দেখো এটা ফ্ল্যাট আর এটা বেশি খাড়া, এটা খাড়া, এই জন্য এটা। তো আলটিমেটলি এটা দুইভাবে বের করা যায়। তোমরা এমনিতেও এইভাবে দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আমি যদি এই পয়েন্টে একটা তোমার অঙ্কন করি, ট্যানজেন্ট অঙ্কন করি, তাহলে দেখো এই ক্ষেত্রে যে কোণ থেটা ওয়ান, কিন্তু এটার ক্ষেত্রে যদি আমি ট্যানজেন্ট অঙ্কন করি তাহলে সেক্ষেত্রে যদি কোণ আঁকাই তাহলে দেখো এটা হয়ে যাবে থেটা টু। থেটা ওয়ানের চাইতে কিন্তু থেটা টুটা বেশি, যে এটা এক্স অক্ষের ধনাত্মক দিক মনে করো, ধনাত্মক দিকের সাথে থেটা ওয়ান কোণ উৎপন্ন করছে, এ কিন্তু থেটা টু কোণ উৎপন্ন করছে। তুমি উল্টা করেও দেখাতে পারো, এইভাবেও দেখাতে পারো, এইভাবে নিয়ে এসে এখান থেকেও কোণ দেখাতে পারো, ফ্যাক্টর না আর কি। তো এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া বা সমষ্ণ লেখচিত্র, আর এটার নাম হচ্ছে রুদ্ধতাপীয় লেখচিত্র। তাহলে এখন তোমরা একটা জিনিস বলো, ঢাল কাকে বলে? তোমরা পড়েছিল কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এখান থেকে পড়ছিলে ডেল ওয়াই বাই ডেল এক্স, কিন্তু ডেল এক্স টেন্স টু জিরো হলে ডিএক্স তখন ডিওয়াই, তার মানে তোমরা পড়ছিলে যেটা ডিওয়াই বাই ডিএক্স, এক্সের সাপেক্ষে ওয়াই ডেরিভেটিভ, তোমরা তার মানে জানো ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায় তার নাম হচ্ছে ঢাল। তো ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই কি? ওয়াই হচ্ছে তোমরা এইভাবে যদি লেখো তো এইদিকে ওয়াই আর এটা হচ্ছে এক্স, তো মনে রাখো এইদিকে যেটা থাকে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনের হারকেই ঢাল বলে। আমি যদি একটা লেখচিত্র অঙ্কন করি তাহলে লেখচিত্রতে একটা স্বাধীন চলক থাকবে আর একটা অধীন চলক থাকবে, তো স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের পরিবর্তনকেই ঢাল বলে। তাহলে যদি ওয়াই বনাম এক্স লেখচিত্র হয় তাহলে ঢাল হয় ডিওয়াই বাই ডিএক্স, তাহলে যদি কে বনাম জেড লেখচিত্র হয় তাহলে ঢাল হবে ডি কে বাই ডিজেড। এটা তোমরা একটু মাথায় রাখো। তাহলে এই সমীকরণের ক্ষেত্রে, এই লেখচিত্রের ক্ষেত্রে ঢাল মানে এইদিকে পি আছে এইদিকে ভি, এটা স্বাধীন চলক এটা অধীন চলক, তার মানে কিন্তু ডিপি বাই ডিভি দ্বারা ঢাল নির্দেশ করবে। তাহলে এবার চলো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমি তোমার আগে দেখাই। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এগুলো দিয়ে অনেক টাপ ম্যাথ করা যায়, বুঝছো? বইয়ে কিছু নাই, বইয়ে আবার সব আছে, বই পণ্ডিত, বুঝতে পারছো? তো যাই হোক, আবার একটা কথা বলি, খুব বেশি জেনেও লাভ নাই, বুঝতে পারছো? জানার শেষ নাই, জানার চেষ্টা বৃথা, তাই প্রয়োজনই শুধু জানবো আর কি। এগুলো পরীক্ষা আসবে, আমার উপর আস্থা রাখতে পারো, আর না রাখলে সেটা তোমার ব্যাপার, তোমাকে আস্থা রাখতেই হবে, তুমি বাধ্য আমার উপর, কারণ তুমি জানো না সিলেবাস কতটুকু, আমি যতটুকু বলবো ততটুকু। এবং আশা করি বিগত সময়গুলোতে যারা আস্থা রেখেছে তারা বিজয়ী হয়েছে, তোমরাও আস্থা রাখবে, বিজয়ী হবে। আস্থা রেখেছে যারা, বিজয়ী হয়েছে তারা, আর কি, এটা আমাদের মোটো এবং স্লোগান। তো সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখো, যেহেতু পি বনাম ভি লেখছি, তো পি আর ভি এর মধ্যে রিলেশনটা হচ্ছে পি ভি ইকাল টু কে। এখন আমি একটা কাজ করলাম,
এটাকে পি এর রেসপেক্টে ভি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, তাহলে আমি যেটা লিখতে পারবো পিভি, এখানে ডিভি ইকাল টু কে। ওকে, এখন লক্ষ্য করে দেখো কেন ভি এর রেসপেক্টে করলাম, আমার দরকার ডিপি বাই ডিভি ঢাল বের করা সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে। এখন এই ইকুয়েশনটাকে আমি যদি ডেরিভেটিভ করি তাহলে একবার পি স্থির ভি এর ডিফারেন্সিয়েশন, তো দেখো তাহলে ডিভি বাই ডিভি, আবার ভি স্থির পি এর ডিফারেন্সিয়েশন ডিপি বাই ডিভি, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। তো এখান থেকে একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, ডিভি বাই ডিভি মানে কিন্তু 1, তার মানে আমি কিন্তু লিখতে পারবো পি প্লাস ভি ডিপি বাই ডিভি, এটা ইকাল টু 0। ফাইনালি দেখো আমি যেটা লিখতে পারছি ডিপি বাই ডিভি, আমার দরকারই ডিপি বাই ডিভি। যে কোনো লেখচিত্রের ক্ষেত্রে যদি আমি স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকের ব্যবকলন বের করতে পারি তাহলেই বুঝতে ঢাল বের করে ফেলছি। তাহলে ডিপি বাই ডিভি, এটা ওপার গেলে মাইনাস পি, এটা গুণ আকারে আছে, তাহলে ভি। এখন তোমাদেরকে বুঝতে হবে এই ডিপি বাই ডিভি এটা যে বের করলাম, এটা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে বের করলাম, সমষ্ণ। সাধারণ মানুষ এটা ডিপি ডিভি দেখবে, কিন্তু তোমরা এটা মানে বুঝা ঢাল, তার মানে এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল। তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল হচ্ছে মাইনাস পি বাই ভি। এটা পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে, তোমরা এটা একটু মাথায় রাখো। সমষ্ণ প্রক্রিয়ার ঢাল মানে প্রেশার এবং ভলিউম, তার আগে হচ্ছে মাইনাস আর কি। এবার আসো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, না বুঝলে আবার বুঝাবো, আমি মুছতেছি না আর কি। এবার রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে জাস্ট আমি এই সাইডটা একটু মুছে দিলাম। হ্যাঁ, রুদ্ধ তাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো আমরা কি জানি, পি আর ভি এর মধ্যে রিলেশন পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কে। এই রিলেশন থেকেই পি এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভি এর ভিন্ন ভিন্ন মান বের করছি। এরকম পি ভি বের করে বিন্দু বসাইছি, বসাই এই গ্রাফটা অঙ্কন করছি। তোমরা তো জানো গ্রাফ কিভাবে এসেছে আর কি। তো এবার লক্ষ্য করে দেখো, আমি যদি ডিডিপি ডিডিভি আবারও করি পিভি টু দি পাওয়ার গামা ইকাল টু কে, তাহলে খুবই মজার ব্যাপার। পি স্থির ভি এর ডিফারেন্সিয়েশন, আরে ভাই এটা ডিফারেন্সিয়েট করলে হবে এক্স টু দি পাওয়ার এন, সূত্র ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এন এক্স এন মাইনাস 1। তাহলে এই ক্ষেত্রেও তাই, ভি দিয়ে যদি এটা করি তাহলে গামা সামনে চলে এলো, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 হয়ে গেল। এটা পি স্থির ভি এর ডিফারেন্সিয়েশন। এবার ভি টু দি পাওয়ার গামা স্থির পি এর ডিফারেন্সিয়েশন ডিপি বাই ডিভি, আর আমার তো দরকারই ডিপি বাই ডিভি। ও সমীকরণের এপারও ডিভি কে করে দিতে হবে, এক পার করা যাবে না, এটা 0। এখন লক্ষ্য করে দেখো তাহলে ডিপি বাই ডিভি এটা ইকালটা, আগে এটা এপার পার করে দিই, পি গামা ভি গামা মাইনাস 1, এটা এর সাথে গুণ আকারে আছে, এই যে এটা ওপার গেলে মাইনাস হলো ডিভাইডেড বাই ভি টু দি পাওয়ার গামা। আর তোমরাই আমাকে বলো, উপরে আছে ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1 আর নিচে আছে ওয়াই এন, এখানে যা আছে এখানে তার এক কম আছে, তাহলে আমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারবো ওয়াই এন মাইনাস 1 ওয়াই এন মাইনাস 1 ডট ওয়াই। ওই যে একটা বের করে নিলাম এক কম। আরে বাবা এ কিউব বাই এ স্কোয়ার, সরি এ স্কোয়ার বাই এ কিউব যদি থাকে কাটাকাটি করলে এ হয়, তো এখানে যা আছে তার চাইতে এখানে এক কম আছে, তাহলে কাটাকাটি করলে নিচে 1 বাই ওয়াই হয়ে যাবে। তাহলে এখানেও তাই, ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 আর এখানে গামা, এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে হয়ে গেল গামাকে যদি বের করে দিই তাহলে মাইনাস পি বাই এই যে এটার সাথে এটা ভাগ করলে ভি। আর দেখতেই পাচ্ছ এটাও ঢাল, কারণ ওয়াই বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স এই লেখচিত্র, কিন্তু এটা কোন প্রক্রিয়ার ক্ষেত্রে বের করছি, রুদ্ধতাপীয়। তাহলে ডিপি বাই ডিভি এটা লিখে দিলাম রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তোমরা এটা পড়লে পড়তে হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল, এটা ইকাল টু গামা গুণন, এটা মানে আবার দেখতেই পাচ্ছ গামা গুণন ডিপি বাই ডিভি, বাট কোন প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, সমষ্ণ। তাহলে দেখাই যাচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢালকে গামা দ্বারা গুণ করলে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল পাই। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢালের গামা গুণ, বা উল্টা এটাকে আমরা সূত্র আকারে এইভাবে লিখি যে স্লোপ অফ, আচ্ছা বাংলা দিয়ে লিখে দিচ্ছি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল প্রক্রিয়ার বাই সমষ্ণ প্রক্রিয়ার ঢাল ইকাল টু গামা প্রুফ। এটা মনে রাখলেই হবে। তার মানে অতএব রুদ্ধতাপীয় প্রক্রিয়ার লেখচিত্র, যার ঢাল বেশি সে তত গুণ খারাপ, যত গুণ ঢাল তত গুণ খারাপ। তাই আমরা এখান থেকে কিন্তু এক কথাতেও বলতে পারি রুদ্ধতাপীয় লেখচিত্র সমষ্ণ লেখ অপেক্ষা, অতএব রুদ্ধতাপীয়
লেখচিত্র সমষ্ণ লেখচিত্র অপেক্ষা লেখচিত্র অপেক্ষা গামা গুণ খাড়া, গামা গুণ খাড়া, এরা মাথায় রেখে দিতে হবে, গামা গুণ খাড়া, তাহলেই হয়ে গেল। এটা তো অঙ্ক আমি সামনে ক্লাসে শেখাবো। আজকের পড়া এই পর্যন্ত। তোমরা আগে কমেন্ট করো কে কে এটা বুঝতে অসমর্থ হয়েছে, তাদেরকে বুঝাই দেবো। কেউ অটিস্টিক থাকলেও বলবে, কোনো সমস্যা নেই, আমি লজ্জা শরম কোনো কিছু পাই না। আশা করি বলো বলো, কথা বলো, কথা বলো, কথা বলো, শেষ করে দেবো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শেষ করে দেবো। ওকে, শেষ করে দেবো, কথা বলো আগে। তোমরা বুঝতে পারছো আসলে ঢাল বের করতে হলে কি করতে হয়? যে সমীকরণটা দেওয়া থাকে, ইকুয়েশনটা, ওটাকে ডিফারেন্সিয়েট করতে হয়। অধীন চলকে স্বাধীন চলকের সাপেক্ষে অধীন চলকে যেটা পাবো ওটাই ঢাল, ডিওয়াই বাই ডিএক্স মানে ঢাল। তো এখানে ডিপি বাই ডিভি রিয়েলিস্টিক লাইফে আমি একবার রুদ্ধতাপীয় লেখচিত্র সমষ্ণ লেখচিত্র থেকেও বের করলাম, রুদ্ধতাপীয় লেখচিত্র দুটি ইকুয়েট করে দেখলাম, রুদ্ধতাপীয় ঢাল সমষ্ণ ঢাল অপেক্ষা গামাগুণ খাড়া। ঠিক আছে, ভালো না লাগলে হবে না, ভালো লাগাইতে হবে বাবা, ভালো সবারই লাগবে, বুঝছো? কারো আগে কারো পরে, ভালো তো লাগবেই, বুঝেছো? আর তো ভালো লাগে না, আর তো ভালো লাগে না, বুঝতে পেরেছো? তোমার গান একটা শোনাবো নি, বুঝেছো? একটা কনসার্ট করবো ভাবছি, বুঝছো? ফ্রি কনসার্ট তো হয় না, তোমরা যদি টিকিট টিকিট কাটো, হাজার খানিক টিকিট বিক্রি হলে একটা কনসার্ট করা যায়। 5টা গান শোনাবো আর কি, 5টা উচ্চাঙ্গ গান। তোমার স্প্যানিশ ভাষায় একটা, হিব্রু একটা, ইতালিয়ান, বিভিন্ন, বুঝছো? মানে কি বলবো আর কি, মানে বিভিন্ন ধরনের সঙ্গীত আর কি, বিভিন্ন মাত্রার সঙ্গীত আর কি। ঠিক আছে, ওকে, তোমরা কি ক্লাসটা বুঝতে পেরেছো? একটু লাস্ট কমেন্টটা করো, ক্লাসটা কেমন লাগলো একটু লাস্ট কমেন্ট দাও, দিয়ে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকো, বাই বাই, টাটা, দেখা হবে, শুভ শুভ রাত্রি। আচ্ছা, আগামীকাল পর্যন্ত, ঠিক আছে, ধন্যবাদ।